করছি বাকি যারা আছো তারা খুব দ্রুত কিন্তু যুক্ত হয়ে যাও, এবং যেহেতু ইতিমধ্যে আমাদের লিংক প্রোভাইড করা হয়ে গিয়েছে, সো আশা করি এখন আমরা সবাই আস্তে আস্তে ধীরে ধীরে যুক্ত হয়ে যাব। তবে আমাদের অন্যান্য বন্ধু যারা আছে বা যারা আমাদের কাছের আছে তাদেরকে অবশ্যই কষ্ট করে হলেও আমরা কিন্তু হচ্ছে একটু আমাদের মেনশন করে জানিয়ে দিব যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একবারে সালাম এর উত্তর জানিয়ে দিলাম, ওয়ালাইকুম আসসালাম। এবং খুব দ্রুতই হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস, এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা সাধারণ বিজ্ঞান অংশ হলেও আমরা বিগত ক্লাসের মতোই যথেষ্ট গুরুত্ব সহকারে বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্যই হচ্ছে আমরা এটা রেখেছি। এবং এই অংশ যদিও ডিপ্লোমা বেসড, অর্থাৎ ডিপ্লোমাদের যেই ফ্লো দরকার সেই ফ্লো অনুযায়ী গিয়েছে, তবে বিএসসিদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, এবং আরও ভালো থাকবো যদি তোমরা হচ্ছে একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই হচ্ছে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কয়েকজন হচ্ছে হাইলাইটও দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো আমি হচ্ছে আরেকবার চেক দিয়ে নেই যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, এবং সবার কাছে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমাদের নোটিফিকেশন। সো আমার মনে হয় না যে এখন আমাদের আর খুব একটা কষ্ট করতে হবে। ঠিক আছে, সো আরেকটু অপেক্ষা করি আমাদের বাকি যারা আছে তাদেরকেও ইনভাইট দেওয়ার জন্য। সো আজকের ক্লাসটা এই হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান অংশ কিন্তু অনেকেই এখন পর্যন্ত বুঝতেই পারছি না যে আসলে ঠিক কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে। সো তারই একটা ধারণাও কিন্তু হচ্ছে আজকে আমরা এখানে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো আস্তে আস্তে যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে সালাম দিয়ে যুক্ত হচ্ছে। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে সব কিছুই আমাদের এখানে আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে আমার সামনে রেখে দিচ্ছি। ওকে, ডান। আচ্ছা, সো আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আগের রেকর্ডেড ক্লাস থেকে লাইভ ক্লাসে আসলাম, বেশ ভালো। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি বিব্রেইনার প্রেজেন্ট সাধারণ বিজ্ঞান এমসিকিউ সলভ। আমি তোমাদের সাথে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আরও একবার বলে দিচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সবার প্রথমে আমাদের ছোট্ট একটা তোমার হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে কিন্তু আমাদের শরীফ ওসমান হাদি খুব সম্প্রতি শহীদ হয়েছেন। সো তাদের উদ্দেশ্য মানে তার জন্য আমরা কিছু যদিও না করতে পারি, বাট একটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হচ্ছে তার পরকালের জন্য, বা তার যেহেতু তিনি এখন পৃথিবীতে নাই বাট হচ্ছে এখন আল্লাহর কাছে আছেন, সো সেই কারণে আমরা কিন্তু তার জন্য তোমাদের কোরআন শরীফ বিতরণী ক্যাম্পেইন আমরা হচ্ছে চালু করেছি। সো এইখানে আমরা যে ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখনও জানি যে অনেকে হচ্ছে অনেকের ভাষায় হয়তো বা ওই পরিমাণে সচ্ছলতা নেই যে একটা খুব সুন্দর বাংলা অর্থ অনুসারে কোরআন শরীফ নিয়ে তারপরে হচ্ছে সে পড়বে। তো আমরা চাচ্ছি যে তোমরা আমাকে আর কি মেসেজ করো, যাতে করে হচ্ছে আমরা বেশ কয়েকজনকে দিব, এবং খুব সম্প্রতি হচ্ছে এটা আমরা বন্ধ করে দিব। সো কয়েকজনকে আমরা দিব যাতে করে হচ্ছে তোমরা পড়ে তার জন্য হচ্ছে দোয়া করতে পারো, এবং আমরাও হচ্ছে যেন সে তার অংশীদার হতে পারি। ঠিক আছে? সো এটা তোমাদের কাছে অনুরোধ, যারা একদমই অসচ্ছল কিংবা হচ্ছে একটা কোরআন শরীফ যথাযথভাবে নেয়ার ওইভাবে সক্ষমতা নেই, তারা অবশ্যই হচ্ছে আমাকে জানাবে। আমার আইডি তোমরা নিশ্চয়ই হচ্ছে ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। সো সেখান থেকে হচ্ছে একটু তোমার হচ্ছে কষ্ট করে আমাকে নক দিবে। ঠিক আছে? ওকে, সো আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম প্রথমেই আমি জানিয়ে রাখি আগামীকালকের এক্সামটা কোথায় হবে, আরও একবার জানিয়ে দিই। আমি একটু পরেই তোমাদেরকে হচ্ছে আমাদের এই এক্সামে অংশগ্রহণের জন্য যেই সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা অবশ্যই দিব। সো বিব্রেইনার অ্যাপের মধ্যে আমাদের যেই ফিচার্স কোর্স আছে সেখানে দেখবা একদম প্রথমেই ফ্রি সেকশন বা হচ্ছে ফ্রি কোর্স নামে একটা অংশ আছে। সেই ফ্রি কোর্সের মধ্যেই কিন্তু তোমরা হচ্ছে আমাদের এই এক্সামটা দিতে পারবে, এবং এক্সামের সময়সীমা হচ্ছে রাত 8টা থেকে, দুঃখিত, রাত 10টা থেকে, রাত 10টা থেকে রাত 10টা থেকে পরের দিন হচ্ছে দুপুর
12টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে তোমরা নার্সিং অনুরূপ নিশ্চয়ই বুঝতে পারছো যে নার্সিং এর মতো তোমার হচ্ছে কি হবে, সবার তোমার এক্সামটা হবে, অর্থাৎ নার্সিং এর যে মানবন্টন আছে ঠিক সেমভাবে হচ্ছে তোমার মানবন্টন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত আমাদের এই এক্সামের আয়োজন। এবং এখান থেকে যারা আমাদের সাথে যুক্ত নেই তারা হচ্ছে টপ 20 বিভিন্ন পুরস্কার পাবে, এবং যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছো তারা হচ্ছে টপ 5 হচ্ছে বিশেষ পুরস্কার অর্থাৎ রিচার্জ পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে একদম প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? সবার প্রথম প্রশ্ন, শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? দ্রুত হচ্ছে আমরা তোমাদের থেকে উত্তর চাচ্ছি। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? ওকে, ঠিক আছে, এখান পর্যন্ত সব কিছু। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে হ্যাঁ কালকে 27, এই যে লেখা আছে 27 ডিসেম্বর নার্সিং অনুরূপ এক্সাম। ঠিক আছে, ওকে। সো এখন পর্যন্ত দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। ওকে, সো আমরা মূলত জানি যে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ যদি হচ্ছে আমরা বর্ণনা করতে চাই সেটা কি হবে, যে রাজ্য, তারপরে হচ্ছে পর্ব, ঠিক আছে, কি কি আছে টোটাল হচ্ছে আমাদের 60টা কি আছে, 60টা বৈশিষ্ট্য আছে। সেগুলো কি কি? রাজ্য, পর্ব, শ্রেণী। ঠিক আছে, রাজ্য, পর্ব, শ্রেণী। ঠিক আছে, সবাই আমার সাথে হচ্ছে একবার এটা লিখে ফেলো, আমি ধীরে সুস্থেই লিখছি, কারণ এই অংশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, তারপরে হচ্ছে গোত্র, তারপরে কি আছে গোত্র। এই পাঁচটা হচ্ছে আমরা সাধারণত সব থেকে কম দেখি। ঠিক আছে, 1 2 3 4 5, এই পাঁচটা কি আমরা সব থেকে কম দেখি। এরপরে আমরা সব থেকে বেশি যে জিনিসটা দেখি, বা একটা বৈজ্ঞানিক নামের যদি আমরা হচ্ছে সাজাতে যাই, সেক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক নামের মধ্যে কি দেখতে পাই? বৈজ্ঞানিক নামের মধ্যে আমরা দেখতে পাই গণ এবং প্রজাতি। ঠিক আছে, যেমন আমরা যদি হোমো স্যাপিয়েন্সের কথা বলি, তাহলে এখানে হোমো হচ্ছে আমাদের গণ, এবং প্রজাতি হচ্ছে আমাদের স্যাপিয়েন্স। তো এই যে প্রজাতি, কোনো একটা কিছুকে আমরা একদম স্পেসিফিকভাবে বুঝতে হলে আমরা কিন্তু প্রজাতিকেই মিন করি, ঠিক না? তাহলে শ্রেণীবিন্যাসের মৌলিক একক, আমরা মৌলিক বলতে এটাই বুঝি যে সর্বশেষ যেটা, হ্যাঁ, যেমন আমাদের দেহের মৌলিক গঠন, মানে মৌলিক এবং গাঠনিক একককে অবশ্যই আমাদের কোষ, সেইমভাবে আমরা একদম বলা যায় যে শেষে গিয়ে যাকে পাই সেটা হচ্ছে আমাদের প্রজাতি। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রজাতি। ঠিক আছে, ওকে। সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড একদম ঠিক আছে আশা করি। ওকে, ঠিক আছে, এই যে আমি বলে দিলাম আমাদের হচ্ছে রাত 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রাত 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ওকে, আমি আর একবার তোমাদেরকে নোটিশ দিয়ে দিব সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এখন আসো। ওকে, দেখো, প্রথমত সাউন্ড তো এখানে ঠিক আছে, আমার মনে হচ্ছে সাউন্ড তো ঠিক আছে। কয়েকজন বলছে যে সাউন্ড ঠিক নেই, তুমি হচ্ছে একটু কষ্ট করে বাড়িয়ে দাও, তাহলে হয়তো বা তোমার জন্য ঠিক হবে। ওকে, দেখো, নিমফিয়া নৌচারি কোন পরিবেশে জন্মায়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা হচ্ছে বৈজ্ঞানিক নামটা একটু কষ্ট করে মানে ইগনোর করো, তাদের ক্ষেত্রে হচ্ছে এইটা একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, বৈজ্ঞানিক নামটা আমি বলেছি যে জীবন পাঠ থেকে বৈজ্ঞানিক নামটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, কেননা বিগত বছরের প্রশ্নে আমরা খুব বেশি পরিমাণে হচ্ছে এই প্রশ্নগুলো দেখেছি। সো প্রথমত এই প্রশ্নটার উত্তর করতে হলে তোমাকে জানতে হবে নিমফিয়া নৌচারি কে, এবং এরপরে সেখান থেকে তুমি উত্তর করতে পারবে। সো দেখা যাক এটা হচ্ছে কে উত্তর করতে পারে। ওই এক্সাম কি কোশ্চেন ব্যাংকের উপরে হবে? তোমাকে বলা হচ্ছে যে এটা নার্সিং অনুরূপ এক্সাম। নার্সিং অনুরূপ এক্সাম মানে কি, যে যেই এক্সামটা নার্সিং এর মতো। সো নার্সিং এর মতো এক্সাম তো আর কোশ্চেন ব্যাংকের উপরে হবে না, সেটা হবে কি তোমার নার্সিং এর যে মানবন্টন আছে সেই মানবন্টনের মতো, অর্থাৎ 20 মার্ক বাংলা, 20 মার্ক ইংরেজি, তারপরে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, মানে বিএসসির জন্য যে মানবন্টন, আবার হচ্ছে আমাদের ডিপ্লোমার জন্য যে মানবন্টন, সেম ভাবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই যে জলজ পরিবেশে, এখন এটা তোমরা কিভাবে ওটার উত্তর করলে? কারণ আমরা সবাই জানি যে নিমফিয়া নৌচালির বাংলা কি, বা হচ্ছে নিমফিয়া নৌচালির বৈজ্ঞানিক নাম যদি নিমফিয়া নৌচালি হয়, তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটা শাপলা। এটা কে? এটা হচ্ছে আমাদের শাপলা ফুল। সো শাপলা ফুল আমরা সবাই জানি যে শাপলা ফুল কে? শাপলা ফুল হচ্ছে আমাদের
জলজ পরিবেশে জন্মায়, ঠিক আছে। সো এরকম করে আমাদের অরাইজা স্যাটিভা, আর্তোকার্পাস, হেটারোফাইলাস, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তারপরে এগুলো তো গেল হচ্ছে আমাদের কি উদ্ভিদ। আবার যদি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে আসে, অ্যাপিস ইন্ডিকা, ঠিক আছে, হোমোস্যাপিয়েন্স, প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, এরকম করে অসংখ্য আমাদের হচ্ছে, অসংখ্য না হোক, তোমাকে আমাদের বইতে যে কয়টা দেয়া আছে সেই কয়টা অন্তত তুমি হচ্ছে অবশ্যই পড়বা, ঠিক আছে। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্লিয়ার। আচ্ছা, এখন আসো পরবর্তী প্রশ্ন, যে জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়? বিজ্ঞানের শাখা বা বিজ্ঞানের বলা যায় যে বিভিন্ন যে আমাদের আলোচনা আছে, হ্যাঁ, শাখা বা আলোচনা, অথবা বলতে পারো লজি, ঠিক আছে, যেটাই বলো না কেন, বা বিজ্ঞান, জ্ঞান, সব কিছুই কিন্তু হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি দেখো বিগত বছরের প্রশ্নের মধ্যে কোনো না কোনোভাবে সামহাউ তোমার হচ্ছে একটা কিছু এটার সাথে সংযুক্ত থাকবে, ঠিক আছে। তো একটু বলে দাও যে আমাদের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয়? দেখা যাক এটার উত্তর কি করা হয় হচ্ছে। ওকে, খুব ভালো। ওকে, দেখা যাক কি বলা হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত হচ্ছে আমাদের আগের প্রশ্নের উত্তরই আসছে, বায়োকেমিস্ট্রি, রাইট। এখানে আমরা বুঝতেই পারছি যে আমাদের দেহের যে প্রাণ রাসায়নিক বিভিন্ন কার্যাবলী, যেমন হচ্ছে আমাদের এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, এই সব বিষয়গুলো আমাদের কিভাবে দেহে সার্কুলেট হচ্ছে বা এগুলোর কার্যপ্রণালী কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা কোথায় আলোচনা করি? আমাদের বায়োকেমিস্ট্রিতে। এবং এটা বোঝা খুবই সহজ, কারণ প্রাণ বলতে বায়ো, রাসায়নিক বলতে কেমিস্ট্রি। তাহলে বায়োকেমিস্ট্রি হচ্ছে আমাদের জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, এইটা বোঝায় বা এটা সম্পর্কে আলোচনা করে। এই যে সবাই কিন্তু হচ্ছে এটা সম্পর্কে জানে। সো যে কোনো শাখা তোমাকে কিন্তু হচ্ছে এখান থেকে বুঝতে হবে, এবং সেটা হোক ভৌত, ঠিক আছে, সেটা ভৌত হোক কিংবা সেটা আমাদের ফলিত হোক, দুইটা সম্পর্কেই তোমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। অর্থাৎ সেটা আমাদের ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিও হতে পারে, অথবা সেটা ফার্মেসিও হতে পারে, অথবা কি আমাদের এই বায়োকেমিস্ট্রিও হতে পারে, ঠিক আছে। সো যেভাবেই হোক তোমার প্রত্যেকটা শাখা বা প্রত্যেকটা আলোচনা সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, যে রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডকে কি বলে? আমরা জানি যে আমাদের প্লাস্টিড হচ্ছে টোটাল 3 প্রকার। আমরা সবাই জানি যে আমাদের প্লাস্টিড কয় প্রকার? আমাদের প্লাস্টিড হচ্ছে টোটাল 3 প্রকার। সেগুলো কি কি? সবার প্রথমে 1 নাম্বার যদি আমরা দিই, সেটা হচ্ছে আমাদের সব থেকে পরিচিত ক্লোরোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্টেরই অংশ হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক ক্লোরোফিল, যাকে ব্যবহার করে আমাদের উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। 2 নাম্বার কি? ক্রোমোপ্লাস্ট। এখানে ক্রোমো মানে কি? ক্রোমো মানে হচ্ছে রঙিন প্লাস্টিড, অর্থাৎ যেই প্লাস্টিডগুলো আমাদের পরাগায়নে সাহায্য করে। এবং সর্বশেষ হচ্ছে লিওকোপ্লাস্ট। তাহলে আমাকে বলো যে এর মধ্যে কোনটা লিওকোপ্লাস্ট, এর মধ্যে কোনটা আমাদের বর্ণহীন, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকাও কিন্তু বর্ণহীন, ঠিক আছে। এখন তুমি যদি শ্বেত রক্তকণিকার ইংরেজি টার্ম বা বায়োলজিক্যাল টার্মটা জানো, তোমার জন্য অনেক সহজ। কেন? কারণ হচ্ছে আমরা যখন বলি শ্বেত রক্তকণিকা, এটার ইংরেজি নাম বলি আমরা লিওকোসাইট। তাহলে এই যে লিওকো, এই লিওকো মানেই কি? এই লিওকো মানেই, লিওকো কই? এই যে এই লিওকো মানেই হচ্ছে এটা বর্ণহীন, ঠিক আছে। লিওকো মানেই কি? এটা বর্ণহীন, ক্লিয়ার। সো লিওকোপ্লাস্ট, এটা সম্পর্কে আমাদেরকে একটা ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে। তার মানে তুমি যদি কোনো একটা কিছুর শব্দের অর্থ জানো, কোনো একটা শব্দের অর্থ জানো, ঠিক আছে, বায়োলজিক্যাল অর্থ, তোমার জন্য সেটা অনেক বেশি সহজ। এবং এটাই আমরা আমাদের শিওর সাকসেস ব্যাচে সব থেকে বেশি ফোকাসে রাখবো। আচ্ছা, এরপর দেখো, পানি ও খনিজ লবণ পরিবহন, ভালো করে লক্ষ্য করিও, পানি এবং খনিজ লবণ পরিবহন কোন টিস্যুর প্রধান কাজ? মনে রাখবা, আমাদের একটা উদ্ভিদ টোটাল 2টা কাজ করে, হ্যাঁ, মানে খাদ্য তৈরির জন্য। একটা হচ্ছে পানি এবং খনিজ, এইটা পরিবহন করে, এটা হচ্ছে তার প্রাইমারি কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তার খাদ্য পরিবহন। দ্বিতীয় কাজ কি? খাদ্য পরিবহন দেহের বিভিন্ন কোষে। সো দুই ধরনের লোক করে, এবং সেই কাজটা মূলত কারা করে? এই 2টা কাজই মূলত করে আমাদের দেহের পরিবহন তন্ত্র, ঠিক আছে, আমাদের দেহের বা হচ্ছে উদ্ভিদের দেহের পরিবহন বা হচ্ছে ভাস্কুলার সিস্টেম। এখন আমাকে বলো যে আমাদের পানীয় খনিজ কে করে আর খাদ্য কে করে? রঞ্জক হচ্ছে, রঞ্জক রঞ্জক দুইটাই। রঞ্জক হচ্ছে যখন তোমার কোনো কিছু রঙিন থাকে, কোনো কিছু যখন রঙিন থাকে তখন সেটাকেই বলা হয় রঞ্জক। কি বলা হয়? রঞ্জক বলা হয়। তাহলে আমাদের
রংটা পাল্টে দিব, ওকে ঠিক আছে। আচ্ছা, যখন কোনো কিছুকে রঞ্জক বলা হচ্ছে এটার মানে কি, যে সেটা রঙিন বোঝাচ্ছে। সো সেই রঙিনটা কে হতে পারে? সেই রঙিনটা হতে পারে, এটা একটু চিকন করলেই তোমরা ভালো বুঝতে পারবা। আচ্ছা, সো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এটার উত্তরটা কি দেখি তো? জাইলেম টিস্যু, ভেরি গুড, রাইট। আমরা যখন বলবো জাইলেম, সেই জাইলেমের কাজ কি? সেই জাইলেমের কাজ হচ্ছে পরিবহন করা, ঠিক আছে? সেই জাইলেমের কাজ কি? যোগান দেওয়া। যতে জাইলেম, যতে যোগান দেওয়া। যোগান মানে কি? কোনো একটা খাদ্য তৈরি করার জন্য আমাদের যে প্রয়োজনীয় উপাদান আছে সেই উপাদান যোগান দেওয়াটাই কাজ কি আমাদের জাইলেম। তাহলে খাদ্য তৈরি করতে আমাদের কি কি লাগে? পানি লাগে, খনিজ লবণ লাগে, সেটা যোগান কে দিচ্ছে? জাইলেম দিচ্ছে। তাহলে বিপরীতে কে থাকছে খাদ্য পরিবহনের জন্য? ফ্লোয়েম। এবং আমি জানি ইতিমধ্যে তোমরা সবাই জানো যে আমাদের এই পরিবহন তন্ত্র বা আমাদের এই ভাস্কুলার সিস্টেমের অংশই হচ্ছে দুইজন। তারা কারা? একজন হচ্ছে জাইলেম, আরেকজন হচ্ছে ফ্লোয়েম। এখন তোমরা শুধুমাত্র এইটুকু জানবা, এইটুকু জানবা না, তোমরা এটাও জানবা যে এরা দুইজন মূলত জটিল টিস্যু। কি টিস্যু? জটিল টিস্যু। তার মানে একটা এমসিকিউ তোমাকে কিন্তু অনেকগুলা কি করলো? জটিল টিস্যু, অনেকগুলো তথ্য অ্যাড করে দিল। তাহলে আমাদের পানি এবং খনিজ পরিবহন করে জাইলেম, খাদ্য পরিবহন করে ফ্লোয়েম, এবং এরা হচ্ছে পরিবহন তন্ত্রের অংশ, এবং সেই পরিবহন তন্ত্র মূলত কি? জটিল টিস্যু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইন টোটাল বিষয়। ওকে, পাতায় প্রস্তুত খাদ্য পরিবহন করে ফ্লোয়েম টিস্যু, ভেরি গুড। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসো। দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন, চলন এবং অভ্যন্তরীণ কার্যাদি, ঠিক আছে, অভ্যন্তরীণ কার্যাদি ঘটে কোন টিস্যুর সংকোচন প্রসারণের কারণে? কোন টিস্যুর সংকোচন প্রসারণের কারণে আমাদের এই বিষয়গুলো সংঘটিত হয়? খুব সহজ প্রশ্ন, খুব মানে তুমি জাস্ট একটু চিন্তা করলেই হচ্ছে এটার উত্তর করতে পারবা। দেখা যাক এটার উত্তর কে কে করতে পারে। যে দেহের বিভিন্ন অঙ্গের চলন, তারপরে হচ্ছে কি অভ্যন্তরীণ বিভিন্ন কার্যাদি সম্পন্ন হয় কার মাধ্যমে বা কার সংকোচন প্রসারণের জন্য? দেখা যাক। এখন আর গোলমাল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ তুমি জাস্ট মনে রাখবা জাইলেম যোগান দেয়। কি যোগান দেয়? তোমার পানি, তারপরে খনিজ। কেন যোগান দেয়? যাতে করে ফ্লোয়েম আমাদের উৎপন্ন খাদ্যটাকে সারা দেহে পরিবহন করতে পারে। ঠিক আছে, ওকে। একটা জিনিস মনে রাখবা যে আমাদের মানে একটার সাথে আরেকটা কানেক্ট করে, ঠিক আছে, একটার সাথে আরেকটা কানেক্ট করে হচ্ছে কানেকটিভ টিস্যু, আর আমাদের সঞ্চালন প্রসারণ এইটা করে হচ্ছে আমাদের পেশি টিস্যু। তাহলে আমরা যখন বলবো কোনো কিছুর কানেকশন, যেমন কোষ থেকে কোষান্তরে যে কানেকশনটা হয়, ঠিক আছে, একটা কোষ থেকে কোষান্তরে এই যে কানেকশনটা, এই কানেকশনটা কে করে? এই কানেকশনটা করে হচ্ছে আমাদের রক্ত। এবং সেই রক্তের কাজ কি? মানে রক্ত মূলত কি? রক্ত মূলত হচ্ছে আমাদের একটা কানেকটিভ টিস্যু, ঠিক আছে, বা একটা আমাদের যোজক টিস্যু। কিন্তু আমরা যখন বলবো কোনো কিছুর সঞ্চালন, মানে সঞ্চালন জিনিসটাই কি? সংকোচন প্রসারণের মাধ্যমে। সো সংকোচন প্রসারণ একমাত্র কে করতে পারে? পেশি টিস্যু করতে পারে। তাহলে সঠিক উত্তর কি? পেশি টিস্যু। ঠিক আছে, অনেকে এটা হয়তো বা একটু কনফিউজড হয়ে গেছে, কনফিউশনের কোনো জায়গা নেই। জাস্ট মনে রাখবা যে আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষের পরিবহন অথবা হচ্ছে কানেকশন, সেটা হয় যোজক টিস্যু। যোজকের মানেই হচ্ছে কানেকটিভ টিস্যু। আর পেশি টিস্যু কি? এটাই একমাত্র সংকোচন প্রসারণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো। আমাদের এই অংশটা তুমি মনে করো যে 5000 স্টার, হ্যাঁ। সো 5000 স্টার কেন? কারণ আমাদের সাধারণত প্লাস্টিডের, এটা তুমি দেখবা যে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, সেটা হতে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর হোক, কিংবা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমাদের যে কোনো একটা অঙ্গাণুর মূল যে কার্যক্রম আছে বা এটার মধ্যকার যে বিষয়গুলো আছে সেগুলো খুব গুরুত্ব সহকারে পরীক্ষায় আসে। দেখো, প্লাস্টিডের কোন অংশ উৎসেচক বা হচ্ছে এনজাইমের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং পানির সহযোগে শর্করা তৈরি করে? ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। সো তুমি যদি প্লাস্টিড সম্পর্কে জানো, তুমি প্লাস্টিডের কৃষ্টি প্লাস্টিডের তো কৃষ্টি হয় না, কৃষ্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, বাট ল্যামেলি, গ্রানা, স্ট্রোমা, এটা সবার কি? সবার জন্য আমার হচ্ছে প্রযোজ্য। হ্যাঁ, সো তুমি হচ্ছে আমাকে এখন এটার মধ্য থেকে সঠিক উত্তরটা দিবা, বলো। যে আমাদের প্লাস্টিডের কোন অংশ উৎসেচকের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং পানি সহযোগে কি করে? পানি সহযোগে আমার শর্করা তৈরি করে। খুব ভালো।
শিহাব ভাই আমাকে কিন্তু হচ্ছে বেশ ভালো আক্রমণ করছে। শিহাব ভাইকে আমরা পরবর্তীতে বায়োলজির কোনো কিছু দিয়ে আটকে দিব, ঠিক আছে? আজকে হয়তো আটকাতে পারবো না, বাট পরবর্তী কোনো কিছুতে শিহাব ভাইকে আমরা ইনশাল্লাহ আটকে দিব, ঠিক আছে? আজকে আমি ভাইয়ের কি বলে এটাকে, পোকটাকে আমি হচ্ছে নিলাম, বাট হচ্ছে পরবর্তী কোনো বায়োলজির ক্লাসে অবশ্যই তাকে আটকে দিব, ঠিক আছে? আচ্ছা, সো এটা আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে একদম কেউ ভুল করনি, সবাই হচ্ছে বলে দিয়েছো যে আমাদের প্লাস্টিডের এস্ট্রোমা সেই অংশ যে অংশে মূলত আমাদের অন্ধকার পর্যায়, ঠিক আছে? এগুলো আমরা আমাদের জীবনী শক্তি অধ্যায়ে অনেক পড়েছি। সো সেই অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ অধ্যায়ে আমাদের কি হয়, আমাদের হচ্ছে এটিপি, তারপরে হচ্ছে আমাদের এনএডিপিএইচ, এদেরকে ব্যবহার করে আমাদের এই এস্ট্রোমাতে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়, ঠিক আছে? সো সেই হচ্ছে আমাদের এস্ট্রোমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আশা করি হচ্ছে সবাই পারবা, যে কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয়। সো জনন মাতৃকোষের বিভাজন কোথায় হয় এইটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে, সেই কনফিউশনটা ইনশাল্লাহ আজকে আমি দূর করে দিব, ঠিক আছে? ওকে, এস্ট্রোমা সবাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছো, খুব ভালো, রাইট। এটা কিন্তু এস্ট্রোমা, যারা এস্ট্রোমা লিখছো তারা কিন্তু ভুল লিখছো, এস্ট্রোমা, যদিও আমি ওখানে একটু কোনো কারণে নিচের এটা আসে নাই। খুব ভালো। ওকে, মিওসিস, অনেকেই হচ্ছে মিওসিস বলছে, আর কোনো হচ্ছে উত্তর আছে কিনা দেখা যাক। আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেমন মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। ঘ, ওকে, মিওসিস, ঠিক আছে, ভেরি গুড। তাহলে কোন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন হয় এটার উত্তর করার আগে আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেহে টোটাল দুই প্রকারের কোষ আছে। একটা হচ্ছে দেহকোষ, যেই কোষটা মূলত হচ্ছে আমরা আমাদের দেহ তৈরি করে, আর একটা হচ্ছে আমাদের জনন কোষ। এখন জনন কোষ হচ্ছে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে? আমাদের স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু, এবং আমাদের শুক্রাণু হচ্ছে কিসের ক্ষেত্রে? শুক্রাণু হচ্ছে আমাদের পুরুষের ক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা, সো এটা গেল আমাদের প্রথম কথা, ওকে? আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে আমাদের এই জনন কোষ হচ্ছে মূলত আমাদের হ্যাপ্লয়েড, অর্থাৎ এটাতে মাত্র এক সেট ক্রোমোজোম থাকে, আর দেহকোষ হচ্ছে টয়েজেন বা হচ্ছে যেখানে দুই সেট ক্রোমোজোম থাকে। সো মনে রাখবা যে টয়েজেনকে অর্ধেক করার জন্য আমাদের যেই হ্রাসমূলক বিভাজন আছে, আমরা সবাই জানি যে মিওসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। সো আমরা যদি কোনো কিছুকে হ্রাস করতে চাই, ঠিক আছে, কোনো একটা ক্রোমোজোমকে যদি অর্ধেক করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন বিভাজনের প্রয়োজন হবে? মিওসিস। সো এই কারণেই দেখো যে আমাদের জনন মাতৃকোষ মানে কি? আমাদের ডিম্বাণু বা শুক্রাণুর যেই কোষ থেকে আসে। তাহলে মায়োসিস বিভাজনের ফলেই আমাদের শুক্রাণু বা ডিম্বাণু, অথবা তুমি যদি এটাকে বলো যে আমাদের গ্যামেট সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে আমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই গ্যামেট সৃষ্টি হয়? সেটা হচ্ছে আমাদের মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে, ওকে? মিওসিস। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সহজ প্রক্রিয়া দেখো, যে আমাদের জননাঙ্গ, এটা হচ্ছে আমাদের দেহকোষ। আমরা যখন বলবো আমাদের জননাঙ্গ থেকে জনন কোষ আসবে বা আমাদের শুক্রাণু ডিম্বাণু আসবে, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হবে। আর সর্বশেষ এই জনন কোষের যখন বৃদ্ধি ঘটবে, ঠিক আছে, এই জনন কোষের যখন বৃদ্ধি ঘটবে সেটা আর একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। তাহলে এটাকে যদি তুমি এখন সাজাও তাহলে দেখবা যে আমাদের এই জননাঙ্গ সৃষ্টি এটা হয় কার মাধ্যমে? এটা হয় মাইটোসিসের মাধ্যমে। কার মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। আবার যখন আমরা দেখব আমাদের জনন কোষের সৃষ্টি, তখন সেটা হয় মিওসিসের মাধ্যমে। কার মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। কেন? কারণ আমাদের এই জননাঙ্গ কিন্তু টয়েজেন। কারণ কি? কারণ এটা তো দেহকোষ, আর জনন কোষ কিন্তু হচ্ছে এন। কেন? কারণ এটা হচ্ছে জনন কোষ, অর্থাৎ এখানে আমাদের অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হয় সেটা নিয়ে অনেক বড় আলোচনা আছে, যে এটা যদি অর্ধেক না হতো তাহলে জীবজগতে বিশাল একটা পরিবর্তন হয়ে যেত, যে কারণে মূলত এই সমস্যা মানে এই বিভাজনটা ঘটে। আবার এই জনন কোষের যখন বৃদ্ধি ঘটা প্রয়োজন, সেই বৃদ্ধিটাও কিন্তু আমাদের মাইটোসিসের মাধ্যমেই হয়। তার মানে আমাদের ইন টোটাল জাস্ট একটা ঘটনাই হচ্ছে মিওসিসের মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে জনন মাতৃকোষ, সেটা আমাদের মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের জনন কোষে পরিণত হয়, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি বিষয়। দেখা যাক আমাদের সাথে কে যুক্ত হয়েছে। এই যে আমাদের পলাশ ভাই কিন্তু হচ্ছে ক্লাস করতেছে। সো
আমাদের সাথে কিন্তু হচ্ছে শুধুমাত্র মানে যেহেতু জীবন মানেই দেখো তুমি ফিজিক্স ছাড়াও বাঁচতে পারবা, কোনো সমস্যা নেই, ফিজিক্স না হলেও তুমি বেঁচে থাকতে পারবা, বাট বায়োলজি না হলে কিন্তু সম্ভব না, ঠিক আছে। নটরডেমের এক স্যার সম্ভবত কয়েকদিন আগে তোমরা হয়তো দেখতে পারছো যে বায়োলজি যাদের ভালো লাগে না তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার জীবনে যা কিছু ঘটবে তা কিন্তু হচ্ছে বায়োলজির মাধ্যমেই ঘটবে, তুমি ফিজিক্স দিয়ে কিন্তু বর্ণনা করতে পারবা না, ঠিক আছে। যেমন এই যে জননকোষ, এই জননকোষ সৃষ্টি না হলে তো তোমার পরবর্তী বংশধরই আসবে না, তার মানে কি বায়োলজি জীবন এবং বায়োলজির মাধ্যমেই কিন্তু হচ্ছে আমরা আমাদের পরবর্তী বংশধর নিয়ে আসি। সো এটা ম্যান্ডেটরি, এই কারণেই দেখো আমাদের শিহাব ভাইয়া বাংলা ক্লাস রেখে ক্লাস করতেছে, আমাদের পলাশ ভাইয়া হচ্ছে ফিজিক্স রেখে এটা ক্লাস করতেছে, ভেরি গুড। ওকে, দেখো পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে? আমাদের পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে? ভ্রূণীয় এন্ডোডার্ম, ভ্রূণীয় মেসোডার্ম, অ্যাক্টোপ্লাজম নাকি ভ্রূণীয় অ্যাক্টোডার্ম? আমরা জানি যে আমাদের ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ আমাদের সবার বাহিরে থাকে কি অ্যাক্টোডার্ম, তারপরে মধ্যে থাকে হচ্ছে আমাদের মেসোডার্ম এবং তারপরে থাকে কি আমাদের এন্ডোডার্ম। সো এই তিনটা স্তরের মধ্য থেকে কোন টিস্যুর মাধ্যমে আমাদের পেশি টিস্যুর উৎপত্তি? অবশ্যই বায়োলজি না পড়লে তো বিয়ে হবে না, কারণ বায়োলজি না পড়লে আমাদের মধ্যকার যে হরমোন, ঠিক আছে, সেই হরমোন নিঃসৃত হবে না, ঠিক আছে। সো হরমোন যদি নিঃসৃত না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু বিয়ের জন্য যে স্বাদ বাসনা সেটাও জাগবে না। সুতরাং অবশ্যই কি বায়োলজি পড়তে হবে বিয়ে করার জন্য হলেও, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটার উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে? এন্ডোডার্ম, অ্যাক্টোডার্ম নাকি হচ্ছে মেসোডার্ম? বলো। ক নাম্বার বলছে? ক নাম্বার এটা মনে হয় অনেকের কাছে একটু তোমার হচ্ছে পড়ে গিয়েছে, ভ্রূণীয় মেসোডার্ম, ভেরি গুড। হ্যাঁ, আমাদের পেশি টিস্যু কিংবা কানেকটিভ টিস্যু বা যোজক কলা দুইটাই কোত্থেকে উৎপন্ন হয়? দুইটাই হচ্ছে আমাদের এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়, ঠিক আছে। তার মানে আমরা দুইটা প্রশ্নের উত্তর এখান থেকে জেনে নিলাম, একটা হচ্ছে আমাদের কি পেশি টিস্যু আর একটা হচ্ছে কি আমাদের যোজক কলা। দুইটা আমাদের উৎপত্তি কোত্থেকে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। মেসোডার্ম মানে কি আমাদের অভ্যন্তরীণ স্তর বা হচ্ছে মধ্যবর্তী স্তর। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো। হ্যাঁ, আমি এটার বড় প্রমাণ, রাইট। আমাদের পলাশ ভাই কিন্তু ভালো করে বুঝতে পারছে যে যেহেতু আমি বায়োলজি পড়াই, তো এদের সবার মধ্যে আমি যেহেতু প্রথম শুরু করেছি তার মানে বায়োলজি পড়তেই হবে। ওকে, আচ্ছা দেখো, স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাকে কি বলে? এটা সম্পর্কে বলতে হলে আমাকে আগে যেতে হবে সেই কোষ বিভাজনের মধ্যে। সো আমরা জানি যে আমাদের কোষ বিভাজনের একদম প্রাইমারি লেভেলে অর্থাৎ প্রোফেজ হওয়ার পরেই আমাদের যখন প্রোমেটাফেজ হয় তখন আমাদের স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এবং সেই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলে আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সব ক্রোমোজোম কিন্তু হচ্ছে আমাদের এই সেন্ট্রোমিয়ারের সাথে আমাদের এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয় না, কিছু কিছু স্পিন্ডল যন্ত্রের সাথে এটা যুক্ত হয়। সো যেই অংশের সাথে যুক্ত হয় মানে সেন্ট্রোমিয়ারটা আমাদের যে কোনো একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যেই তন্তুর সাথে যুক্ত হয় সেই তন্তুটাকে কি বলা হবে? ঠিক আছে, এটা আমাকে তোমার উত্তর করতে হবে। সো এদের সবাইকে বলা হয় স্পিন্ডল তন্তু। কিন্তু যখন সেই স্পিন্ডল তন্তুর সাথে আমাদের কি যুক্ত হয় বলতো? আমাদের এই তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার বা হচ্ছে আমাদের ক্রোমোজোম যুক্ত হয়, সহজ করে বললে আমাদের ক্রোমোজোম যুক্ত হয়, তখন সেটার একটা ভিন্ন নাম হয়ে যায়, ঠিক আছে। তখন সেটার কি একটা ভিন্ন নাম হয়ে যায়, তো সেই নামটা কি বলো? সেই নামটা কি বলো? ট্রাকশন তন্তু, ঠিক আছে, সেটার নাম কি? ট্রাকশন তন্তু, ঠিক আছে। এবং এখানে কিন্তু একটা ঝামেলা করে দেওয়া হয়েছে, দেখো একটা হচ্ছে ট্রাকশন তন্তু আর একটা হচ্ছে ট্রাকশন যন্ত্র। সো মনে রাখবা এটার উত্তর ট্রাকশন তন্তু অথবা হচ্ছে আকর্ষণ তন্তু অথবা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, তুমি যেটা বলো, ঠিক আছে। তুমি যেটা বলো, তুমি এটাকে বলতে পারো কি ট্রাকশন তন্তু বলতে পারো, অথবা তুমি এটাকে বলতে পারো কি এটাকে তুমি হচ্ছে ক্রোমোজোমাল তন্তু বলতে পারো, ঠিক আছে। যেটা ইচ্ছা তুমি হচ্ছে এখানে সঠিক উত্তর হিসেবে চলে আসতে পারে। ওকে, তাহলে এটার উত্তর কি ট্রাকশন তন্তু। অনেকেই কিন্তু ভুল করেছো, মনে রাখবা যে স্পিন্ডল তন্তু যখন স্বাভাবিকভাবে থাকবে, যখন সে একা থাকবে তখন সেই স্পিন্ডল তন্তু, কিন্তু সেই স্পিন্ডল তন্তুর সাথে যখন আমার একটা ক্রোমোজোম যুক্ত হবে, ঠিক আছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোম যুক্ত হবে, তখন সেটাকে বলা হবে ট্রাকশন বা ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে, ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে। পলাশ ভাইয়ের হয়তোবা সেট করা, যে কারণে হচ্ছে তারা আলাদা করে বায়োলজি ক্লাস করতে হবে না, এটাই আর কি বুঝাইলো ভাই, বুঝছো? ট্রাকশন তন্তু, ঠিক আছে।
ওকে, পলাশ ভাইয়ের জন্য শুভকামনা, যেন হচ্ছে খুব দ্রুতই আমার সাথে আমার এই এলিট শ্রেণীতে যুক্ত হতে পারে। তোমরা সবাই হচ্ছে কি করবা, দোয়া করে নিবা, ঠিক আছে? পলাশ ভাই, শিহাব ভাইকে, অবশ্যই শাহিন ভাইকেও, ঠিক আছে? শাহিন ভাইয়ের জন্য দোয়াটা প্রয়োজন খুব দ্রুত। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসো যে জিনের আদান প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে? এই প্রশ্নটা আমার খুবই ফেভারিট একটা প্রশ্ন, যে জিনের আদান প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে। কেউ যদি হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা বুঝতে পারে আমাদের কোষ বিভাজনের, তাহলে তার জন্য এই প্রশ্নের উত্তর করা খুবই সহজ, ঠিক আছে? বলো। বলে ফেলো। ওকে, মিওসিস। অনেকেই হচ্ছে মিওসিস বলছে, দেখা যাক। ওকে, এই যে কেউ কেউ কিন্তু হচ্ছে একটু ভুল করে ফেলেছো। তোমরা হয়তো বা খেয়াল করে দেখেছো যে আমাদের মিওসিস বিভাজনের সময় একটা বিশেষ ঘটনা ঘটে, সেই ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার। কি বলা হয়? ক্রসিং ওভার। এবং সেই ক্রসিং ওভারের ফলেই কিন্তু আমাদের কি হয়, ওই যে আমাদের হচ্ছে দুইটা ক্রোমোজোম থাকে, একটা মানে এই দুইটা ক্রোমোজোমকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলা হয়, এবং আরেকটা ক্রোমোজোম থাকলে এই দুইটাকে বলা হয় পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। পরবর্তীতে দেখা যায় যে আমাদের এই ক্রোমাটিড আর মানে ক্রোমাটিডের এই অংশ আর এই অংশ ভেঙে গিয়ে পরস্পর কি হয়, পরস্পর হচ্ছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। এই যে তখন কি হয়, তখন হচ্ছে আমাদের নতুন করে নতুন যে এটা সৃষ্টি হয়, সেখানে দেখা যাচ্ছে যে পরস্পর পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ওর কাছে এটা চলে আসে আর ওর কাছে কি আমাদের পরবর্তী জনের কাছে এটা চলে আসে। তার মানে এই যে একটা ক্রসিং ওভার বা একটা কায়াজমা সৃষ্টি হয়, কির ফলে? ক্রসিং ওভারের ফলে। এই ক্রসিং ওভারের ফলেই কি হচ্ছে, আমাদের এই অংশের ডিএনএ বা এই অংশের জিন এই অংশের সাথে কি হচ্ছে, এক্সচেঞ্জ ঘটতেছে বা পরস্পরের মধ্যে বিনিময় ঘটতেছে। তাহলে একদম সহজ উত্তর, এটার আসলে না বোঝার কিছু নাই, যে আমাদের জিনের আদান প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে। যদি আমাদেরকে জিজ্ঞেস করতো কোন প্রক্রিয়ার মাধ্যমে বা কোন ঘটনার মাধ্যমে, সেটার উত্তর কি হতো? ক্রসিং ওভার। ঠিক আছে? সো যারা মোটামুটি এটা সম্পর্কে ধারণা রাখো, তাদের জন্য কিন্তু এটা কি একদম সহজ, ঠিক আছে? এক্স আকৃতির ক্রসিং ওভার না, এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়, ঠিক আছে? সো এই যে এক্স আকৃতির জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কায়াজমা। ওকে, ঠিক আছে? কি জানি, কায়াজমাটা বা হচ্ছে কায়াজমা। ওকে, তো এটা হচ্ছে সেই কায়াজমাটা, বুঝতে পারছেন পলাশ ভাই? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের মিওসিস। আচ্ছা, পরবর্তীটা চলে আসো। জনন মাতৃকোষের বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? বলে ফেলো, জনন মাতৃকোষের বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? এটার উত্তর আমি দেখতে চাই, বলো। এটার উত্তর খুবই সহজ হবে, কারণ ইতিমধ্যে আমরা অনেকেই কিন্তু এটার সঠিক উত্তর দেখে ফেলেছি। নতুন করে আবার হচ্ছে একটু দেখতে যাবো, হ্যাঁ? ওকে, রাইট। চান্স পেলেও কোষ বিভাজন পড়া লাগবে। কোষ বিভাজন আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ক্লাস 8 থেকেই সম্ভবত কোষ বিভাজন পড়ে আসছি, ঠিক আছে? না না, একটু পরে আমরা হচ্ছে জাইগোট, একটু লক্ষ্য করো যে এটা অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছো, সো আমি আর কথা বাড়াবো না। আমাদের যে শুক্রাণু বা ডিম্বাণু, হ্যাঁ, সো এই শুক্রাণু বা ডিম্বাণু এইটা মূলত হচ্ছে আমাদের কি, এইটাই মূলত হচ্ছে আমাদের গ্যামেট, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই গ্যামেট। এবং এই শুক্রাণু বা ডিম্বাণু যখন একত্রিত হয় বা এদের মধ্যে যে নিষিক্তকরণ আছে, ঠিক আছে, কি নিষিক্তকরণ, এই নিষিক্তকরণের ফলে, ঠিক আছে, একটা ডিম্বাণু একটা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। সো এই নিষিক্তকরণের ফলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট। তাহলে মনে রাখবা যে আমাদের আমাদের জনন মাতৃকোষে বিভাজনের ফলে আমাদের গ্যামেট অথবা আমাদের জনন কোষ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? জনন কোষ সৃষ্টি হয়। এবং পরবর্তীতে আমাদের এই নিষিক্তকরণের ফলে সৃষ্টি হয় জাইগোট। কি সৃষ্টি হয়? জাইগোট সৃষ্টি হয়, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা ইতির জন্য অনেক শুভকামনা জানাই। ইতি হচ্ছে শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে ক্লাস করছে, যেহেতু ঘরের মধ্যে নেট নাই। এই ধরনের তোমার হচ্ছে চেষ্টা বা হচ্ছে এই ধরনের পরিশ্রমী কিন্তু তোমাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে?
ওকে, তাহলে এটার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের গ্যামেট। গ্যামেট মানে কি? শুক্রাণু বা ডিম্বাণু। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সালোক সংশ্লেষণের সময় এডিপি এবং এডিপি সৌরশক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হওয়াকে কি বলা হয়? সো এইটা তুমি যদি এই সৌরশক্তি কথাটা একটু ধরতে পারো, সৌরশক্তি কথাটা যদি ধরতে পারো তাহলেই বুঝতে পারবা যে সৌরশক্তির মধ্যে আমাদের কি থাকে। সৌরশক্তি আমরা আসলে ঠিক কিসের মাধ্যমে পাই বলো? সৌরশক্তি কিসের মাধ্যমে পাই? সূর্যের মাধ্যমে পাই। কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে বা সূর্যের আলো দ্বারা পাই। সো সূর্যের আলো, এই তথ্যটাই তোমার জন্য সহজ এটার সঠিক উত্তর বের করার জন্য। এরপরে বাকি লজিক্যাল কথাবার্তা তো আছেই, ঠিক আছে? ওকে, হ্যাঁ পলাশ ভাইয়ের মতো কেউ ভুল করিও না, ঠিক আছে? তোমরা হচ্ছে সঠিক উত্তরটাই চুজ করবা। ওকে, ঠিক আছে, কালার চেঞ্জ করে ফেলেছি, সমস্যা নেই, বুঝতে পেরেছি, আমি নিজেও হচ্ছে চোখ ধরে যাচ্ছিল। ওকে, এই যে সবাই কিন্তু বুঝে গিয়েছে ফটোফসফোরাইলেশন কি? ফটোফসফোরাইলেশন কেন? কারণ হচ্ছে সূর্যের আলো যখনই আমরা বলবো তখনই সেটা হয়ে যাবে ফটো। সূর্যের আলো যখনই আমরা বলবো তখনই সেটা, ইতিমধ্যে হয়তোবা তোমাদেরকে পলাশ ভাই পড়িয়েছে ফোটন। ফোটন থেকেই হচ্ছে আমাদের আসছে ফটো। হ্যাঁ, তো এই ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আমাদের আলোক বা সালোক। আর ফসফোরাইলেশন কখন হবে? যখন আমাদের এডিপি বা হচ্ছে এ ধরনের অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সাথে, এডিপি মানে কি বলতো? এডিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, বা হচ্ছে যেখানে দুইটা ফসফেট আছে, এটার সাথে যখন আরও একটা ফসফেট যুক্ত হবে, ঠিক আছে, সে আরও একটা ফসফেট যুক্ত হলে বা একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। সো মনে রাখবা, এরকম যখনই আমার কোনো একটা একটা ফসফেট যুক্ত করা হয় তখন সেটা হয়ে যায় ফসফোরাইলেশন, এবং সেটা যদি আলোর উপস্থিতিতে হয় তখন সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আবার তুমি বলতে পারো যে ভাই অনেক সময় তো আমাদের এটিপি ভেঙে আমার হচ্ছে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমরা বলবো ডিফসফোরাইলেশন, অর্থাৎ ফসফোরাইলেশন ডিলিট করা হয়েছে বা একটা ফসফেট ডিলিট করা হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এটার উত্তরটা কি? হ্যাঁ, সিনথিয়া আফরিন তোমার কমেন্ট আসতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফটোফসফোরিলেশন। ওকে, এটা সবাই পারছো, সো এটা নিয়ে আর বেশি কথা আর আগাবো না। আচ্ছা, এরপর দেখো পাতার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? সো আমরা এটা জানি যে আমাদের সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ বা সালোক সংশ্লেষণের প্রধান স্থান হচ্ছে আমাদের পাতা, বা আরো সহজ করে বললে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। কিন্তু আমাদের একটা মানে স্পেসিফিক নতুন প্রশ্ন আসছে যে পাতার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান মূলত টিস্যু কোনটি? ঠিক আছে, এই যে পলাশ ভাই কিন্তু আমাদের করে দিয়েছে যে আলো থেকে যে শক্তি আছে সেটাই হচ্ছে ফোটন, আর এখান থেকে আমরা মূলত ফটো অংশটুকু নিয়েছি। অর্থাৎ এটা মনে করো যে পলাশ ভাই থেকে আমি ধার নিয়েছি যে ভাই আমি ফসফোরিলেশন ঘটাবো, সো আলোক শক্তি যখন আমি ব্যবহার করব তখন সেটার নাম দেওয়ার জন্য আপনার ফোটন থেকে আমি একটু ফটো নিলাম, ঠিক আছে? সেখান থেকে এটা তৈরি করা হয়েছে। ওকে, মেসোফিল, দেখা যাক মেসোফিল, অনেকে আবার জাইলেম বলে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট তো অনেক হয়েছে, কেউ একটু দেখে জানিও। ওকে, ঠিক আছে। আজকে বিএসসি অংশ নাই, যে কারণে হচ্ছে আমাদের সাথে স্টুডেন্ট সংখ্যা তুলনামূলক গত দিনের থেকে কম। কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে আবার আগামীকাল কিন্তু হচ্ছে কম্বাইন্ড ক্লাস আছে, সো সেখানে আবার হচ্ছে আমরা সবাই যুক্ত হব, বিএসসি ডিপ্লোমা উভয়। মেসোফিল টিস্যু, রাইট। আমরা জানি পাতার গ্রাউন্ড টিস্যুকে, অর্থাৎ পাতার যে মূল টিস্যু বা মূল বেইস, সেই টিস্যুর অংশটা কি? মেসোফিল টিস্যু। আমরা যখন পরিবহন টিস্যু বলি তখন বলি হচ্ছে জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। বাট যখন আমরা পাতার বেস টিস্যু বা হচ্ছে পাতার মূল টিস্যু বলি বা হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু বলি, সেটাকে আমরা বলি হচ্ছে মেসোফিল টিস্যু। তাহলে মেসোফিল টিস্যুতেই আমাদের কি হয়? আমাদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হয়। ওকে, আচ্ছা এরপরে দেখো শ্বসনের সময় জীবদেহে বর্তমান অস্থিক শক্তি, মানে কি বলে এটাকে, স্থিতিশক্তি কি রূপে উদ্ভূত হয়? ওকে, তার মানে কি আমাদের যে স্থিতিশক্তি থাকে খাদ্যের মধ্যে, স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তিটাকে আমরা কিসে পরিণত করি? সেই স্থিতিশক্তিটাকে আমরা সৌরশক্তি, মানে আমাদের খাদ্যের মধ্যে থাকা স্থিতিশক্তি, এটাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের মানে এখানে যে অপশনটা আছে সেই অপশনটা আসবে, বলো? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্থিতিশক্তিটা কিসে পরিণত হয়? না রাসেল, তোমার কমেন্ট হচ্ছে অবশ্যই আসে, মরিয়ম অবশ্যই তোমাদের কমেন্ট আসছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকেই হচ্ছে আগের প্রশ্নের উত্তর করে দিচ্ছ, ভেরি গুড।
হ্যাঁ হ্যাঁ, বিএসসিরা ক্লাসটা করবা, কোনো সমস্যা নেই, বাট আমরা যেহেতু মানে বলে দিয়েছি, এ কারণে অনেক বিএসসিরা হচ্ছে উপস্থিত হয়নি, এটা বললাম আর কি। ঠিক আছে, বিএসসিরাও ক্লাস করবে, এগুলো তো তোমাদের জন্য প্রযোজ্য। সেম জিনিসটাই তুমি হচ্ছে তোমাদের এই যে কি বলে উৎপেদ তত্ত্ব অধ্যায় পাবা, যেটা হচ্ছে এখানে জীবনী শক্তি অধ্যায় পড়তেছি, এই আর কিছু না। তাপরূপে, ভেরি গুড। অর্থাৎ আমরা আমাদের তাপরূপে, আমরা শ্বসন প্রক্রিয়ার ফলে আমাদের দেহের মধ্যে স্থিত যেই ঐস্থিতিক শক্তি বা হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা বিভব শক্তি, সেটা কিসে পরিণত হয়? সেটা হচ্ছে শ্বসনের ফলে তাপরূপে আমরা পাই, এবং সেটা থেকেই আমরা শক্তি ব্যবহার করে আমাদের পরবর্তী কার্যক্রম বা সামনের দিকে অগ্রসর হই। খুব ভালো। আচ্ছা, এরপরে আসো, মানুষের ছেদন দাঁত মোট কয়টি? আমরা জানি আমাদের ইনসিজর, এই দাঁত কয়টা থাকে, আমরা ক্যানাইন দাঁত সম্পর্কে আলোচনা করেছি, প্রিমোলার, মোলার, সবগুলো দাঁত নিয়ে আমরা জানি। সো এটা তোমাদের থেকে জিজ্ঞাসা যে আমাদের ছেদন দাঁত কতটি? ও, আমার মেসেজের সাউন্ড তোমাদের একটু বিরক্ত করতে পারে, সো আমি একটু সাউন্ডটা কমিয়ে ফেলি। ওকে, স্থিতিশীল শক্তি থেকে তাপ উৎপন্ন হয়, রাইট। ওকে, এটা দেখা যাক তাপরূপে। খুব ভালো, ভেরি গুড। ওকে, আমরা একটু দেখে আসি যে আমাদের কত কমেন্ট হলো, যেহেতু এই প্রশ্নের উত্তরটা একটু ভাবতে হবে, এটা কিন্তু একটু ভাবতে হবে, ঠিক আছে? হুট করে কিন্তু উত্তর এটা করা যাবে না। চারটি, ওকে ঠিক আছে। আমরা একটু এখন মিলিয়ে দেখি। আমরা জানি যে আমাদের এই দাঁত সম্পর্কে যখন আমরা লিখতে যাই, তখন আমরা এভাবে লিখি যে I2C1P2M3, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের একটা অংশ বা এক দাঁতের, এটা যদি হচ্ছে আমাদের দাঁতেরই হয়, তাহলে একটা পোর্শন হচ্ছে আমরা বুঝাই এটা দিয়ে। তাহলে এটার সাথে যদি আমি 4 গুণ করে দিই, কত গুণ করে দিই? 4 গুণ করে দিই, তাহলেই হচ্ছে আমরা আমাদের টোটাল কতটি দাঁত আছে সেটা পেয়ে যাব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা যদি 4 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে আমাদের ইনসিসর বা হচ্ছে আমাদের কর্তন দাঁত আসে 8টা, আমাদের ক্যানাইন বা সেদন দাঁত আসে হচ্ছে 4টা। তার মানে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 4টি। তার মানে তোমরা খুব খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে কি করতে পেরেছো? সঠিক উত্তরটা দিতে পেরেছো। তাহলে সঠিক উত্তর কি? 4। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। দ্বি শর্করার উৎস কোনটি? ঠিক আছে, আমরা আমাদের এই অধ্যায়ে অর্থাৎ পরিপাক অধ্যায়ে বেশ কয়েকটা শর্করা সম্পর্কে পড়ি, যেমন একক শর্করা, ঠিক আছে, দ্বি শর্করা, বহু শর্করা। সো আমাদের এখানে এর মধ্যে দ্বি শর্করার উৎস বা দ্বি শর্করা আমরা হচ্ছে কোনটা থেকে পাই? চিনি দুধ, চিনি আলু, দুধ মধু, নাকি হচ্ছে আটা ও চিনি থেকে? দ্রুত বলে ফেলো, দ্রুত উত্তরটা বলে ফেলো। তোমাদের জন্য হচ্ছে ফাঁকা করে দেওয়া হয়েছে, দ্রুত উত্তরটা বলে ফেলো যে আমাদের এটার উত্তরটা কি হবে। রাইট, চিনি এবং দুধ, অনেকেই হচ্ছে চিনি দুধ বলছে। দেখা যাক পরবর্তী উত্তর। চিনি মধু বলা হচ্ছে অনেকের। আচ্ছা, আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে দ্বি শর্করা মানে হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? যেখানে আমাদের দুইটা শর্করা যুক্ত থাকবে। এখন আমি যদি তোমাকে বলি চিনির কথা, হ্যাঁ, চিনি কি? চিনি হচ্ছে সুক্রোজ। চিনি কি? চিনি হচ্ছে সুক্রোজ। সুক্রোজ মানে কি? সুক্রোজ মানে হচ্ছে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সমন্বয়। সুক্রোজ মানে কি? সুক্রোজ মানে হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ একটা শর্করা, আর ফ্রুক্টোজ মানে গ্লুকোজের বিপরীত, সৎ ভাই। সো সেই ফ্রুক্টোজ, এই দুজন হচ্ছে আমাদের কি? এই দুজনের সমন্বয় হচ্ছে আমাদের সুক্রোজ বা চিনি। এখন এর বাদে আমাদের দুধই একমাত্র আছে যে হচ্ছে আমাদের ল্যাকটোজ রূপে থাকে। সেই ল্যাকটোজ হচ্ছে আমাদের কি? ল্যাকটোজ। এই ল্যাকটোজও কিন্তু হচ্ছে আমাদের একটা দ্বি শর্করা। ল্যাকটোজও কি? আমাদের একটা দ্বি শর্করা। তাহলে আমরা পেলাম যে আমাদের চিনি এবং দুধ হচ্ছে এটার জন্য সঠিক উত্তর। কেন? কারণ আমরা এখানে জানতে চাচ্ছি দ্বি শর্করা বা ডাইস্যাকারাইডের উৎসকে। সো ডাইস্যাকারাইড মানে কি? যেটার মধ্যে দুইটা শর্করা থাকবে। যেমন আমরা চিনির ক্ষেত্রে যদি বলি, চিনি মানে হচ্ছে সুক্রোজ, সেখানে থাকছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আবার যদি দুধের ক্ষেত্রে বলি, ল্যাকটোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। ঠিক আছে, তার মানে কি আমাদের চিনি এবং দুধ হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, আটা এবং চিনি এরা প্রত্যেকেই কি? আমাদের বহু শর্করা। ঠিক আছে, ওকে। সো এটা নিয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। ওকে, এরপরে আসো, শর্করা এবং আমিষের তুলনায় চর্বিতে কত গুণ ক্যালোরি বেশি থাকে? কত গুণ ক্যালোরি বেশি থাকে? ঠিক আছে, সো আমি তোমাকে একটু সহজ করে দিই যে শর্করাতে আমাদের ক্যালোরি থাকে 4। ঠিক আছে, শর্করা এবং আমিষ প্রত্যেকের হচ্ছে ক্যালোরি থাকে হচ্ছে 4 করে। তাহলে স্নেহে কত থাকে বলো তো? স্নেহে কত থাকে?
এই ক্লাসটা রেকর্ডেড থাকবে এবং তোমরা অবশ্যই হচ্ছে এটা কোথায় পেয়ে যাবা, এটা তোমরা পেয়ে যাবা হচ্ছে আমাদের বিব্রেইনের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আচ্ছা, এই যে রিয়া রিজভি কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, আমাদের হচ্ছে স্নেহেরটা থাকবে কত, 9, তার মানে হচ্ছে এটা কয় গুণ, এটা হচ্ছে 2 গুণ, এটা কয় গুণ, 2 গুণ, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি, দ্বিগুণ। ওকে, সহজ উত্তর সংক্ষিপ্তভাবে, এবং জাস্ট এতটুকু জানলেই তুমি এমনিতেই ওটার উত্তর করতে পারবা। আচ্ছা, এরপর দেখো কোন এনজাইম শ্বেতসার বা আমাদের স্টার্চ বা শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাকে অংশ নেয়, এটা কি টায়ালিন নাকি পেপসিন নাকি লাইপেজ নাকি হচ্ছে ট্রিপসিন? এটা তুমি যদি হচ্ছে একটু সাবধানে খেয়াল করো অনেক ইজিলি এটার উত্তর করতে পারবা। 9 গুণ না, মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে এটা ক্যালোরি, মানে এটা 4 ক্যালোরি, এটা হচ্ছে 4 ক্যালোরি, এটার মানে হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে মানে দ্বিগুণ, সো 4 দুগুণে কত হয়, 8, তার মানে কি 9 এটা বেশি না, মানে 2 গুণের বেশি না, এটা বোঝানো হয়েছে যে কত গুণ ক্যালোরি থাকে, এটা বোঝানোর জন্য এটা লিখছি। 9 গুণ না, দ্বিগুণ, দ্বিগুণ। 9 গুণ কেন লিখছো, এটা তো মানে ক্যালোরির পরিমাণ হচ্ছে 9, যেটা হচ্ছে আমাদের শর্করা বা আমিষের দ্বিগুণ, ঠিক আছে, এই যে 2 গুণ। ওকে, দেখা যাক পরবর্তী উত্তর কি করা হয়। হ্যাঁ, শর্করা এবং আমিষের, এটা তো গেল, এরপরে হচ্ছে কোন এনজাইম শ্বেতসার পরিপাকে আমাদের হচ্ছে সাহায্য করে, বলো। এই লাইপেজ লিখেছে কে? এখানে দেখো আমাদের পেপসিন এবং ট্রিপসিন শেষে আইএন আছে, তার মানে কি এরা দুইজনেই হচ্ছে প্রোটিন জাতীয়, কি জাতীয়, প্রোটিন জাতীয় খাদ্য সংশ্লেষণ করে, কি জাতীয়, প্রোটিন বা হচ্ছে আমিষ জাতীয়। আর লাইপেজ, ঠিক আছে, লাইপেজ মানে কি, লাইপেজ আমাদের স্নেহ জাতীয় স্নেহ পরিপাককারী এনজাইম আছেই অল্প কয়েকটা, এর মধ্যে একটা হচ্ছে লাইপেজ, সো এটা হচ্ছে স্নেহ পরিপাককারী। বাকি থাকে কে, টায়ালিন, এটার আরেকটা নাম আছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, ঠিক আছে, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। ওকে, এটা মনে রাখবা। ওকে, ঠিক আছে ঋতু, খুব ভালো। হ্যাঁ, ওকে, পেপসিন যারা বলছো, ট্রিপসিন যারা বলছো, তারা কিন্তু একদম ভুল উত্তর করছো। এবার দেখো ক্লোরোফিল অণুর গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, ঠিক আছে, সো আমরা এর আগে একটু জেনে রাখি যে আমাদের উদ্ভিদের ম্যাক্রো উপাদান বা হচ্ছে আমাদের উদ্ভিদের কি আছে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। সো তোমরা যারা ডিপ্লোমা আছো তাদের জন্য কি বলছিলাম মনে আছে, যে তোমাদের জন্য কিন্তু ম্যাক্রো হচ্ছে 10টা, তোমাদের জন্য কি ম্যাক্রো হচ্ছে 10টা, সেটা কি, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, অর্থাৎ তোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য এইটা প্রযোজ্য, ঠিক আছে। আর মাইক্রো হচ্ছে সম্ভবত তোমাদের জন্য 6টা। তো এটা কিন্তু আবার যারা বিএসসি আছে তারা আবার জিজ্ঞেস করো না ভাই আমাদের কয়টা, তোমাদের কয়টা সেটা তোমাদের ক্লাসে বলছি, বাট এখন যেহেতু ডিপ্লোমাদের জন্য, তো এই কারণে হচ্ছে আমরা এটা মনে রাখবো। ওকে, তাহলে ম্যাক্রো কয়টা, ম্যাক্রো হচ্ছে 10টা, এবং সেই 10টা কি কি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ঠিক আছে। ওকে, এবং আমাদের এটার উত্তর কি, ক্লোরোফিল অণুর জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, ঠিক আছে। হ্যাঁ মুন্নি, তোমার মেসেজ তো আমাদের কাছে আসছে, কোনো সমস্যা নেই, সো একটু তুমি চেক করে দেখো যে তুমি ভুল করছো কিনা কিছু। আচ্ছা, হৃৎপিণ্ডের রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলা হয়, বলো। আমাদের যদি কোনো কারণে হচ্ছে কি বলা যায়, রক্তের হৃৎপিণ্ড চলাচল কমে যায়, সেক্ষেত্রে আমাদের যে বুকে ব্যথা অনুভূত হয়, সেই বুকে ব্যথা অনুভূত হওয়াটাকে আমরা মূলত কি বলি, বলো। আগে পরে এসে তোমার হচ্ছে ইসের ফেসবুকের কারণে অনেক প্রশ্ন হচ্ছে আগে পরে হয়ে যায়, সমস্যা নাই। অ্যানজিনা, রাইট, এটা মূলত এনজাইনা হবে, বাট এখানে আসলে অ্যানজিনা লেখা, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের রক্ত চলাচলের কারণে আমাদের যে অস্থায়ী একটা ব্যথা হয়, অস্থায়ী একটা ব্যথা অনুভূত হয়, সেই অস্থায়ী ব্যথাটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি অ্যানজাইনা বা হচ্ছে অ্যানজিনা। আচ্ছা, এরপরে দেখো কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠে, এটার কারণটা কি, আমাদের কয়েকটা ওয়ার্ড সম্পর্কে বেশ ভালো করে জানতে হবে, যেমন হচ্ছে অভিস্রবণ, ঠিক আছে, অভিস্রবণ যে একটা বৈষম্যভেদ্য
অভিস্রবণ। একটা বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা যদি হচ্ছে দুইটা ঘনত্বের দ্রবণ আলাদা করা থাকে, খুব অল্প সময়ের মধ্যেই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গিয়ে সমান সমান করে দিবে। তো অভিস্রবণ একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তারপরে হচ্ছে আমাদের কি ব্যাপন। ব্যাপন কি, যে আমাদের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া, ঠিক আছে। সো এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। তারপরে আর কি আছে, তারপরে হচ্ছে আমাদের ইমবাইবেশন, ঠিক আছে। ইমবাইবেশন এটাও একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ইমবাইবেশন, ঠিক আছে, ইমবাইবেশন। সো এই যে আমাদের তথ্যগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে, এগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ওকে, তো অভিস্রবণ তো বুঝতেই পারছি যে একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা তোমার হচ্ছে আলাদা করা থাকলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, আবার ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের দিকে তোমার হচ্ছে সামান্য পুশ এর কারণেই হচ্ছে কি তোমার ছড়িয়ে পড়াকে আমরা হচ্ছে ব্যাপন বলছি। আর ইমবাইবেশন হচ্ছে আমাদের এই প্রক্রিয়াটা, যে আমাদের পানি শোষণ করে থাকা, ঠিক আছে। আমরা ওই যে যখন ফিরনি খাই বা হচ্ছে আমাদের কিশমিশ দেখি, সেই কিশমিশটা ফুলে ওঠে কি কারণে? ইমবাইবেশনের কারণে, ঠিক আছে। অর্থাৎ ফুলে ওঠে, পানির সংস্পর্শে হাইড্রোফিলিক পদার্থগুলো ফুলে ওঠে। আচ্ছা, এরপর দেখো অভিস্রবণ এবং শ্বসনের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে, ঠিক আছে। কোন হরমোনের প্রভাব রয়েছে, দেখা যাক এটার উত্তর কে কে দিতে পারো। দেখা যাক এটার উত্তর কি হয়। সারা বাংলাদেশে আজকে প্রচন্ড শীত পড়েছে, বাট এই যে আমরা যে বলা যায় ক্লাস করতে গিয়ে এই যে মানে ঘামিয়ে যাচ্ছি, এটা কিসের জন্য? তোমাদের জন্য নিশ্চয়ই, ঠিক আছে। সো এটার আমরা আশা করি হচ্ছে তোমরা কি করবে, তোমরা হচ্ছে দাম দিবে। কিভাবে দাম দিবে? চান্স পেয়ে, ঠিক না? বলো। ওকে, তাহলে আমরা একটু এটা বলি, সেটা হচ্ছে এখানে যে সঠিক উত্তরটা হবে, সেই সঠিক উত্তরটা আমাদের কি করে বলো তো? সেই সঠিক উত্তরটা আমাদের কোষ বৃদ্ধি করে, তারপরে হচ্ছে আমাদের এই উদ্ভিদের দেহে জারণ বিজারণ কিংবা হচ্ছে তোমার হচ্ছে বিপাকীয় হার, এগুলো বৃদ্ধি করে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই হরমোনটা বৃদ্ধি করে, বিপাকীয় হার। এবং একই সাথে বিপাকীয় হার এবং একই সাথে এটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের এই হরমোনটা উদ্ভিদের কোষ প্রাচীরের নমনীয়তা বাড়ায়, ঠিক আছে। উদ্ভিদের কোষ প্রাচীরের নমনীয়তা বাড়ায়। এখন তুমি প্রশ্ন করতেই পারো যে ভাইয়া উদ্ভিদের কোষ প্রাচীরের যদি নমনীয়তা বাড়ে, সেটা আসলে আলটিমেটলি আমার কি করছে? নমনীয়তা, সেটা আমার কি করছে? সেটা যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের এই যে অভিস্রবণ বলো বা শ্বসনের হার মানে শ্বসন বলো, এটার জন্য কিন্তু আমাদের কোষ প্রাচীরটা নমনীয় হতে হবে বা পাতলা হতে হবে, যাতে করে আমার এই মানে কি বলা যেতে পারে, অভিস্রবণের জন্য যে জিনিসটা প্রয়োজন, যেই পাতলা পর্দা প্রয়োজন, সেটা থাকবে। যেটা আমরা অভিস্রবণের জন্য যে পর্দাটা থাকে, সেটাকে কি বলি? বৈষম্য ভেদ্য বা হচ্ছে অর্ধভেদ্য, অর্থাৎ সবগুলো যাবে না, বাট কিছু কিছু যাওয়ার মতো সুযোগ থাকবে। আবার শ্বসনের জন্য কি আমার পরিবেশের সাথে এক্সচেঞ্জ করতে হয়, ঠিক না, গ্যাসীয় বিনিময় ঘটাতে হয়। সো এই কারণে যেহেতু কোষ প্রাচীরের নমনীয়তা বৃদ্ধি পায়, এই কারণে আমাদের অক্সিন হরমোনটাই এখানে কাজ করে, যেই হরমোনের প্রভাবে মূলত এই বিষয়গুলো সংঘটিত হয়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো, যে পাতার কোন অংশ সূর্য শক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? সো এস্ট্রোমার কাছাকাছি একটা প্রশ্ন, সো এটা আবার হচ্ছে ভিন্ন। বলো, সঠিক উত্তরটা দিয়ে ফেলো। ওকে, হ্যাঁ, এটা যেহেতু ইতিমধ্যে আমরা দেখে এসেছি, সো বুঝতেই পারছি যে আমাদের পাতার গ্রানা অংশটা, ঠিক আছে, পাতার প্লাস্টিডের মধ্যকার বা ক্লোরোপ্লাস্টের মধ্যকার গ্রানা অংশটা আমার সূর্য শক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। ওকে, সো এই দুইটা এমসিকিউ আমার মনে হয় দুইটার মধ্য থেকে একটা এমসিকিউ আসবে এবার ইনশাল্লাহ, ঠিক আছে। আমি ধারণা করছি যে দুইটা এমসিকিউর মধ্যে একটা কি এবার ইনশাল্লাহ চলে আসবে, সো আশা করা যাক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয়? ওকে, মানে রক্তকণিকার ক্যান্সারকে কি বলা হয়, এটা হচ্ছে তোমার প্রশ্ন। সো এটার একটু উত্তর দিয়ে ফেলো।
আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অ্যানজিনা মানে কি, যখন হচ্ছে আমাদের আমাদের রক্তবাহিকাগুলো বা রক্তনালিকাগুলো কোনো কারণে ব্লক হয়ে যায় সাময়িক সময়ের জন্য, তখন সেটাকে বলা হয় অ্যানজাইনা। আমরা জানি যে আমাদের নিউমোনিয়া কি, আমরা লিউকোমিয়াও জানি, আমরা অস্টিওপোরোসিসও জানি, সবগুলোই আমরা জানি। সো এখন আমরা একটু সঠিক উত্তর খুঁজতে চাই। ঠিক আছে, রক্তের বা রক্তকণিকার ক্যান্সার বা রক্তের ক্যান্সার কখন হয়, ব্লাড ক্যান্সার কখন হয়? যখন আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণটা বৃদ্ধি পায়। কি হয়? শ্বেত রক্তকণিকার পরিমাণটা বৃদ্ধি পায়। না, এটা বিগত বছরের প্রশ্ন না, এগুলো হচ্ছে আমাদের বিগত বছরের আলোকে প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ বিগত বছরের এক্সাক্ট প্রশ্ন না, বিগত বছরের প্রশ্ন তো আমরা পরবর্তীতে আরো সলভ করব বা গত ক্লাসে আমরা দেখেছি, বাট এটা হচ্ছে যে আমাদের বিগত বছরের আলোকে প্রশ্ন। ঠিক আছে, সো আমাদের ক্যান্সার কোষটা কি বা ব্লাড ক্যান্সার কি, যে যখন আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পায় এবং লোহিত রক্তকণিকার সংখ্যা সেক্ষেত্রে কমে যায়। সো আমরা জানি যে আমাদের লিউকোমিয়া রোগের ক্ষেত্রে বা লিউকোমিয়ার কারণে মূলত হচ্ছে এই প্রবলেমটা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে লিউকেমিয়া। ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক কোনগুলো? তোমরা যদি আমাকে কোনো সাজেশন দিতে বলো, তখন আমি তোমাকে সবার আগে যেই সাজেশনটা দেই সেটা কি মনে আছে? যে সেটা হচ্ছে যে আমরা কোনো কিছুর একক, তারপরে হচ্ছে কোনো কিছুর গঠন, তারপরে হচ্ছে আর কি কোনো কিছুর গঠন এবং সেটার কাজ, এবং সর্বশেষ যেটা বলি যে ওই প্রক্রিয়ার প্রভাবক তোমাকে পড়তে হবে। কেন? কারণ প্রভাবক থেকে প্রশ্ন করা সব থেকে সহজ। তোমাকে জিজ্ঞেস করবে যে এইটা বৃদ্ধি পেলে এইটার কি হবে, এইটা কমে গেলে এটার কি হবে। তার মানে তুমি যখন বলছো যে প্রস্বেদনের বাহ্যিক প্রভাবক, প্রস্বেদনের এমন কি বাহিরের প্রভাবক আছে যেটার কারণে মূলত আমাদের কি হয়, আমাদের প্রস্বেদন মানে হ্রাস বা বৃদ্ধি ঘটে, সেটা কোনটা হতে পারে? এবং সেটা কিন্তু তোমরা দেখেই বোঝার কথা। বলো। আরবিসি কমে যায়, রাইট। ওকে, বাহ্যিক প্রভাবক মানে হচ্ছে এমন কিছু প্রভাবক যেটা হচ্ছে বাহিরের কারণে, মানে বাহির থেকে আমাকে উদ্দীপনা যোগায় বা বাহির থেকে আমার হচ্ছে নিয়ন্ত্রণ করে। সো আমরা যদি হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখি যে আলো আমাদের একটা বাহ্যিক প্রভাবক, কেননা আলো যদি হচ্ছে দিনের বেলা, আমাদের প্রস্বেদন সাধারণত দিনের বেলা হয়, কারণ আলো থাকলে তখন আমাদের প্রস্বেদনের জন্য মূল যে জিনিসটা, অর্থাৎ আমাদের যে পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রটা খোলা থাকে। আর পত্ররন্ধ্র আমাদের হচ্ছে এখানে আবার অভ্যন্তরীণ প্রভাবক, তার মানে এটা ভুল উত্তর। আবার পত্ররন্ধ্র পাতার সংখ্যা উভয় অভ্যন্তরীণ বা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রভাবক। আবার তাপমাত্রা বাহ্যিক প্রভাবক হলেও পাতার সংখ্যা আবার হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রভাবক। তো এই কারণে আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো তখনই যখন আমরা বলতে পারবো যে আমাদের তাপমাত্রা এবং আলো এটাই হচ্ছে কি আমাদের এই তোমার বাহ্যিক প্রভাবক। ঠিক আছে, রাইট। ওকে, আলো বেশি হলে আমাদের এই যে প্রস্বেদন ভালো হয়। আমাদের যদি তাপমাত্রা কম থাকে, তাপমাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের কি প্রস্বেদন ভালো হয়। ঠিক আছে, কেন তাপমাত্রা হলে বেশি ভালো হয়? কারণ সে সময় আমাদের ওই যে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে। ওকে, এবারে দেখো উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি? অর্থাৎ আমাদের পানি পরিশোষণ করার ক্ষেত্রে আমরা কোন দুইটাকে সব থেকে বেশি হচ্ছে ভূমিকা পালন করতে দেখি, এবং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বলে ফেলো দ্রুত। ভেরি গুড। তাপমাত্রা, আলো এখন পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আগের প্রশ্নের উত্তর হিমোগ্লোবিন। যখন তোমার হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ বেশি বেড়ে যায় বা হচ্ছে তোমার যখন শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, ঠিক সেই সময় হচ্ছে কি হয়, সেই সময় হচ্ছে তোমার আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ হিমোগ্লোবিনগুলো ভাঙতে শুরু করে। এবং সেই হিমোগ্লোবিন ভাঙতে শুরু করা মানেই হচ্ছে আমাদের আরবিসির পরিমাণ কমে যাওয়া। ঠিক আছে, আরবিসির পরিমাণ কমে যাওয়া মানে কিন্তু লোহিত রক্তকণিকা কমে যাওয়া না, মানে এখানে বোঝাচ্ছে হিমোগ্লোবিন ভাঙতে থাকে। হিমোগ্লোবিন ভাঙা মানেই হচ্ছে আরবিসির পরিমাণ কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা। সো অনেকে বলছে যে কি বলছে দেখা যাক, অভিস্রবণ প্রস্বেদন। আমি জিনিসটা যদি সহজ করে বলি যে আমাদের অসমোসিস, এই অসমোসিস বা হচ্ছে অভিস্রবণ, এই অভিস্রবণ কোন কাজে লাগে? এটা হচ্ছে মূল রোম থেকে, এটা কি, এটা হচ্ছে মূল রোম থেকে পানি শোষণ করে। কি করে? মূল রোম থেকে পানি শোষণ করে। এখন আমাদের এই যে পানি শোষণটা সে করবে, কখন পানি শোষণটা করবে? যখন আমাদের প্রস্বেদন বা ট্রান্সরেসপিরেশনের জন্য প্রস্বেদন, এই প্রস্বেদনের ফলে আমাদের মূলজ চাপের সৃষ্টি হবে। অর্থাৎ
আমাদের এই মূলজ চাপের ফলেই কিন্তু হচ্ছে অভিস্রবণের ফলে আমাদের মানে সহজ কথা এরকম যে প্রস্বেদন প্রক্রিয়া কখন হয়, যখন একটা মূলজ চাপ সৃষ্টি হয়, সেই মূলজ চাপের ফলে অসমোসিস প্রক্রিয়ায় মূলরোম দিয়ে পানি শোষিত হয়। তার মানে একদম সহজ করে বললে আমাদের অসমোসিস এবং প্রস্বেদন বা ট্রান্স রেসপিরেশন হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবা কি যে আমাদের প্রস্বেদন প্রক্রিয়ার জন্য যে মূলজ চাপের বা ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়, সেই কারণে আমাদের অসমোসিস প্রক্রিয়ায় মূলরোম ব্যবহার করে আমাদের অভিস্রবণ প্রক্রিয়া বা অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে মূলরোম ব্যবহার করে পানি শোষিত হয়। এবং এ কারণে আমরা বলতে পারি যে উদ্ভিদের পানি পরিশোষণে আমাদের অভিস্রবণ এবং প্রস্বেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই অবশ্যই এই দুইটার ইংরেজি টার্ম মনে রাখবা, কি কি? অসমোসিস এবং ট্রান্স রেসপিরেশন। ঠিক আছে, আচ্ছা, সো তোমাদের জন্য কিন্তু হচ্ছে শিওর সাকসেস কোর্স আছে এবং আশা করি তোমরা হচ্ছে ইতিমধ্যে যারা এখানে যুক্ত আছো ভর্তি হয়ে গেছো, কারণ এর বাইরে আসলে তোমার সেরকম অপশন তুমি হচ্ছে পাবা না। কেন? কারণ হচ্ছে এতগুলো ক্লাস, তারপরে হচ্ছে এর মধ্যে বই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বই, আর এটা যেন তেন বই না। ঠিক আছে, এখানে 38 সেট শুধুমাত্র মডেল টেস্ট আছে, হোম মডেল টেস্ট আছে আরও বেশি, ওএমআর বুক, তারপরে হচ্ছে আমাদের বিব্রেনের ডায়েরি। এটা জাস্ট র্যান্ডম কোনো ডায়েরি না, এটা হচ্ছে যথেষ্ট ভালো একটা ডায়েরি। এবং তোমার হচ্ছে ওই যে ভাই আজকে সম্ভবত একটা ভিডিও দিয়েছে যে তুমি তোমার লাইফকে গোছাতে চাইলে একটা ডায়েরি, আমরা যখন কোনো কিছুকে লিখে ফেলি, হ্যাঁ, কোনো একটা প্রশ্নের কোনো একটা কি বলতে চাচ্ছি, কোনো একটা সমস্যার যখন আমরা সমাধান খুঁজতে যাই, সেই সমস্যাটা যদি আমরা লিখতে পারি, ধরো আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে আসলে ঠিক আমরা কি বলতে চাই, আমরা সমস্যা বলতে চাই। সো আমি যদি তাকে এক্স্যাক্ট সমস্যাটা বলতে পারি, তাহলে কিন্তু আমরা ওই সমস্যাটার অর্ধেক সমাধান করে ফেলতে পারি, ঠিক না? তার মানে কি ডাক্তারের জন্য তখন সহজ হয়। কিন্তু ডাক্তার যখন বুঝতে পারে না যে সমস্যাটা কি, তখন তাকে টেস্ট করে ডায়াগনোসিস করতে হয়। সেমভাবে তুমি যখন তোমার লাইফের কোনো ঝামেলা থাকবে বা কোনো একটা পড়া বুঝতে পারতেছো না, সব কিছু তুমি হচ্ছে তোমার এই বিবরণের ডায়েরিতে লিখে রাখবা। এবং এটা সাধারণত দেখা যায় যে কোনো মতের একটা ডায়েরি এরকম না, এটা খুব মোটা একটা ডায়েরি এবং তোমার জন্য ভালো একটা ডায়েরি হবে। আর প্রশ্ন ব্যাংক, হোম মডেল টেস্ট, ওএমআর বুক, এগুলো নিয়ে আমি নতুন করে কিছুই বলবো না, কারণ এগুলো নিয়ে যথেষ্ট ভিডিও আছে। এবং তারপরে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে আমি আছি, আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, ওকে। এছাড়া 75টা লাইভ এক্সাম, লাইভ ক্লাস, কোশ্চেন সলভ ক্লাস, আর বিব্রেনের অ্যাপ যেহেতু তোমার কাছে অ্যাক্সেস আছে, নতুন করে তোমার আর কিছুই প্রয়োজন নেই। আচ্ছা, এখন আসো, ফুসফুসের প্রতিটি বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে? একটা ফুসফুস যদি আমরা আঁকি, হ্যাঁ, ফুসফুসের যে বায়ুথলি বা অ্যালভিওলাস, ঠিক আছে, এই বায়ুথলির ইংরেজি টার্ম কি বা বায়োলজিক্যাল টার্ম হচ্ছে অ্যালভিওলাস। সো প্রত্যেকটা অ্যালভিওলাস হচ্ছে আমাদের কি দ্বারা পরিবেষ্টিত থাকে? বলে ফেলো। হ্যাঁ, রীতা মণ্ডল, বলো তোমার কি প্রশ্ন? ক্লাস কখন শেষ হবে? ক্লাস শেষ হবে মোটামুটি আর 22টা স্লাইড পরে। ফুল কোর্সে তোমাদের যা কিছু দেয়া হয়েছে, এরপরে আসলে ডায়েরি প্রয়োজন হতো না, কারণ হচ্ছে তোমার তো সব কিছু সুন্দর মতো করাই থাকবে, ঠিক না? সো এখন তো যারা হচ্ছে শিওর সাকসেস, তাদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রমটাই হচ্ছে আমরা তোমাদেরকে সাহায্য করবো একটা ডায়েরি দিয়ে। ঠিক আছে, ডায়েরি জেতার জন্য তো তোমাদের অনেক সুযোগ আছে, ঠিক না? ডায়েরি জেতার জন্য অনেক সুযোগ আছে, সো সেগুলো দিয়ে তোমরা হচ্ছে ডায়েরি জিতে নিবা। ওকে, ঠিক আছে, ওকে। সো আমার আঁকাটা দেখেই তোমরা হয়তো বা বুঝতে পারছো। গ নাম্বার, এই গ নাম্বার কেন হবে? ভালো করে বলো, ভালো করে বলো। সি নাম্বার, সি কেন হবে? ভালো করে বলো। বি নাম্বার, ঐশী রয় কিন্তু হচ্ছে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। সেটা কি? যে ফুসফুসের প্রতিটি বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে? কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে। এবং এ কারণেই এই পোর্শন থেকে যখন আমার কি আসে, এই পোর্শন থেকে আমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, তারপরে এখানে এক্সচেঞ্জ ঘটে, অর্থাৎ আমার কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে এক্সচেঞ্জ ঘটে। এক্সচেঞ্জ ঘটার ফলে আমার পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড চলে যায় বায়ুতে, আর আমার এই কৌশিক জালিকার এই পোর্শন থেকে আমার অক্সিজেন আমার ফুসফুসের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছে যায়। তো আমার এখানে কি থাকে? কৌশিক জালিকা থাকে। কি থাকে? কৌশিক জালিকা। এখানে ঐচ্ছিক পেশি কেন থাকবে? আয় হ্যাঁ, তোমরা যারা সি লিখছো আমি বুঝতেছি না, তোমরা কি চাইলে তোমার মানে দম বন্ধ করে থেকে ইচ্ছা মতো এটাকে নিয়ন্ত্রণ করতে পারো? এটা কি সম্ভব? সম্ভব না। মানে বুঝে উত্তর করতে হবে। ঐচ্ছিক পেশি কি করতে পারে? যে নিজের স্বাধীন মতো চলতে পারে। ধরো আমি হচ্ছে আমার হাতটাকে এরকম রেখে দিচ্ছি, এটা ঐচ্ছিক পেশির মতো একটা উদাহরণ। আমি এটাকে চাইলে এদিকে নিতে পারবো, এদিকে নিতে পারবো। সো এখানে হচ্ছে ঐচ্ছিক পেশি কাজ করছে, বাট আমার ফুসফুসে তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই, ঠিক না? তাহলে এটা তো অসম্ভব হওয়া। কৌশিক জালিকা বা কৌশিক নালিকা, ভেরি গুড। ওকে, এবার দেখো, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়? নিউমোকক্কাস, আমরা কতক্ষণ আগেই হচ্ছে এটা সম্পর্কে আলোচনা করছিলাম, বাট সেটা খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করেছি। বলে ফেলো, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়? এই প্রশ্নটা কেন দেওয়া হয়েছে? কারণ বিগত বছরে
ঠিক আছে, এই যেমন লাবণ্য যে এবছর পরীক্ষা দিবে, সো লাবণ্যর পরীক্ষায় হয়তো এটা চলে আসবে যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়। সো বিগত বছর আমার কোন প্রশ্ন ছিল যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিসের কারণে কোন রোগ হয়, তোমরা তখন উত্তর করেছো যক্ষা, বাট এবার কিন্তু নিউমোকক্কাসটাও চলে আসতে পারে নাকি। সো নিউমোকক্কাসের উত্তরটা কি বলে ফেলো। আরে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিসের হচ্ছে তোমার যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস ব্যাকটেরিয়ার কারণে তোমার হচ্ছে যক্ষা হয়, তাহলে এখন নিউমোকক্কাসের কারণে হচ্ছে কি হয়, ঠিক আছে। না আন্টি, আমার হচ্ছে আমাদের আচ্ছা লাবণ্যর আম্মু আন্টি অবশ্যই হচ্ছে লাবণ্য খুব ভালো পারে, ও প্রত্যেকটার উত্তরই দেয়, কোনো সমস্যা নাই। আচ্ছা নুসরাত জাহানের আব্বু আঙ্কেল ও যথেষ্টই ভালো পারে, কোনো সমস্যা নেই। তোমরা যারা হচ্ছে বাবা মার পাশে বসে ক্লাস করো, অবশ্যই বাবা মার পাশে বসে ক্লাস করবা, তাহলে হচ্ছে পড়াশোনা ভালো হয়। আমার অ্যাডমিশনের সময় আমি আমার আম্মুকে পাশে বসে তারপর হচ্ছে ক্লাস করতাম, পড়াশোনা করতাম। এটার জন্য হচ্ছে আমরা এটা একটা ডাবল মানে হচ্ছে কয়েক ডাবল বেশি হচ্ছে আমাদেরকে স্পিড আপ করে, যে আমাকে মায়ের জন্য করতে হবে, কিংবা হচ্ছে মা আমাদের হচ্ছে এত কষ্ট করে বড় করছে, তাহলে হচ্ছে আমাদের মায়ের জন্য আসলে এই দুঃখটুকু আমরা করতেই পারি, ঠিক আছে। এবং এটা একটা বিশেষ হয়তো বা হরমোন নিঃসরণ হয়, যে কারণে হচ্ছে আমাদের এটা সহজ হয়, ঠিক আছে। সো নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে কোন রোগটি হয়ে থাকে, নিউমোনিয়া রোগটি হয়ে থাকে, ঠিক আছে। এটা নিয়ে আমরা আর কোনো দ্বিধার মধ্যে নাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো, টিউবারক্লোসিস রোগ নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে। সো টিউবারক্লোসিস মানে কি, যেটা হচ্ছে আমাদের যক্ষা, ঠিক আছে। সো যক্ষা এই রোগটা কোন পদ্ধতিতে তোমার হচ্ছে নির্ণয় করা হয়, এটা আমি জানি। অনেকেই আটকে যাবে, বলো অনেকেই আটকে যাবে, এটা একটু দেখা যাক। নিউমোনিয়া এখনো সঠিক উত্তর হিসেবে আসছে, খুব ভালো। তখনও 2.2, এখনো 2.2, কেন একটু চেক দেওয়া যাক। এই 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 সৃষ্টি কিন্তু হচ্ছে বুদ্ধিমানের কাজ করে, ভালো করে দাও, ভালো করে এটা সঠিক উত্তর দাও। অনেকেই হচ্ছে বি বলছো, এইচবিএস সারফেস অ্যান্টিজেন, এটা এটা কিসের জন্য প্রযোজ্য, এটা কিসের জন্য প্রযোজ্য, কেউ বলতে পারো। এইচবিএস সারফেস অ্যান্টিজেন এটা কিন্তু হচ্ছে তোমরা যেটা বলছো সেটার কারণে না, ঠিক আছে। এটা হচ্ছে জন্ডিসের জন্য, এসবিএস সারফেস অ্যান্টিজেন এটা হচ্ছে জন্ডিসের জন্য, আর টিউবারক্লোসিস হচ্ছে এক্সরে টেস্টের জন্য, মানে এক্সরে টেস্টের মাধ্যমে টিউবারক্লোসিস রোগ নির্ণয় করা হয়, দেখেছো। আবার অনেকে বলে ইসিজি, আরে ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম হার্ট বা হৃৎপিণ্ডের জন্য হয়, এটার সাথে তো এর কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। কনফিউশন ক্রিয়েট হতে পারে এইচবিএস আর হচ্ছে এক্সরের মধ্যে। সো এইচবিএস এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের জন্ডিস বা হচ্ছে আমাদের কি বলে এটাকে তোমার হেপাটাইটিস বি ভাইরাস এর মানে কোনো আছে কিনা সেইটা আমরা হচ্ছে বের করি, হ্যাঁ, এই যে হেপাটাইটিস, রাইট। কিন্তু এক্সরে টেস্ট হচ্ছে আমাদের টিউবারক্লোসিসের মাধ্যমে, বুঝতে পারছো। সো এই ধরনের ভুল করা যাবে না, একদমই এই ধরনের ভুল করা যাবে না। এটা আমি বুঝেছিলাম যে এটা অনেকেই ভুল করবা, কিন্তু এটা সরাসরি বইয়ের প্রশ্ন, ঠিক আছে। এটা কিন্তু আমি নতুন করে তৈরি করে তারপরে হচ্ছে তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি আজকে, এই কারণে অনেক সময় দেখবা যে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে ওয়ান লাইন, ঠিক আছে। তো অনলাইন প্রশ্ন হওয়ার কারণ হচ্ছে যে নিজে তৈরি করা, তো সো এই কারণে অনেক বেশি ঘোরানো সম্ভব হয় না। ওকে, সো এক্সরে টেস্ট হচ্ছে সঠিক উত্তর, ওকে, ভুল করা যাবে না। এইচবিএস বা হচ্ছে এইচবি সারফেস অ্যান্টিজেন এটা হচ্ছে কার জন্য প্রযোজ্য, এটা হচ্ছে জন্ডিস বা হেপাটাইটিসের জন্য, ঠিক আছে। এই যে শিলা রহমান কিন্তু হচ্ছে মায়ের ইচ্ছেতে পড়তে এসেছে, খুব ভালো, ভেরি গুড। ওকে, এরপর দেখো, শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে। আমাদের এই যে একটু আগে আমরা একটা ছবি এঁকেছিলাম যে আমাদের এটা হচ্ছে কৌশিক নালিকা, এটা হচ্ছে কৌশিক জালিকা, আর এটা হচ্ছে আমাদের কি অ্যালভিওলাস, এটা কি, এটা হচ্ছে অ্যালভিওলাস। সো এইখানে আমাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এই ফুসফুস অক্সিজেন মানে অক্সিজেন ফুসফুসের প্রবেশ করে।
ব্যাপন প্রক্রিয়ার তথ্যটা আরও একবার দেই। ব্যাপন প্রক্রিয়া হচ্ছে উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের এলাকার দিকে কি হয়, লাং, এই লাং কিসের জন্য মানে কি, লাং মানে তোমার ফুসফুস, এই লাং মানে হচ্ছে তোমার ফুসফুস, এটা তো কোনো পরীক্ষা না, এটা জাস্ট এমনিতেই লেখা যে লাং, ঠিক আছে, লাংস মানে হচ্ছে তোমার ফুসফুস, এটা কোনো পরীক্ষা না, ঠিক আছে। ওকে, বেশিরভাগ বলছে হচ্ছে ব্যাপন। অভিস্রবণ কেন হবে? অভিস্রবণ তো তরল পদার্থের জন্য। অভিস্রবণ কিসের জন্য? তরল পদার্থের জন্য। ইমবাইবেশনও তরল পদার্থের জন্য, প্রস্বেদনও তরল পদার্থের জন্য। বাট ব্যাপনের দিকে লক্ষ্য করো, ব্যাপন প্রক্রিয়া হচ্ছে সঠিক উত্তর। কিভাবে? কারণ আমার এই যে যখন আমি প্রশ্বাস গ্রহণ করি, তখন আমার কি হয়, তখন আমার হচ্ছে অক্সিজেনের ঘনত্ব থাকে বেশি। অক্সিজেনের কি থাকে? ঘনত্ব থাকে বেশি। এবং আমার অক্সিজেনের ঘনত্ব আমার হচ্ছে এখানে থাকে বেশি, আর রক্তে থাকে হচ্ছে কম। এখানে থাকে বেশি আর রক্তে থাকে কি? কম। সো এই কারণে রক্তে থাকে কম। এই কারণে আমরা কি বলছি, ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের দিকে অগ্রসর হওয়া। সো এই জিনিসটাই ঘটে যে আমার যখন প্রশ্বাস গ্রহণ করছি অক্সিজেনের ঘনত্ব যাচ্ছে বেড়ে, রক্তে ঘনত্ব থাকছে যখন কম, কারণ রক্ত তখন থাকছে কার্বন ডাইঅক্সাইড। তো ওই মুহূর্তে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে অগ্রসর হচ্ছে আমাদের এই প্রক্রিয়ায়, ঠিক আছে। তো ব্যাপন হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার দেখো ষড়যন্ত্রের দুই ধরনের দুটি পেশিকে কি বলে? এই পেশি দুইটাই সেই পেশি যেই পেশির মাধ্যমে আমরা মূলত কথা বলতে পারি। এই যে আমি এখন কথা বলতে পারছি, ঠিক আছে, এই কথা বলাটার কারণ কি? কারণ হচ্ছে এই ভোকাল কর্ডের মধ্যে শব্দ হচ্ছে বা ভোকাল কর্ড সাউন্ড করতেছে, ঠিক আছে। ধন্যবাদ রিদা মণ্ডল, তোমার আন্টিকে মানে তোমার মা বা হচ্ছে আমাদের আন্টিকে হচ্ছে সালাম জানিও। তোমার তোমার এবং তোমার মায়ের স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের সকলের আশা। ফিয়ামানিল্লাহ, ঠিক আছে। নতুন লাগছে বেশ কিছু জিনিস, কোনো সমস্যা নেই। তোমার কাছে যেটা নতুন লাগছে সেটা তোমার আজকেই প্রথমবার নতুন লাগছে, আগামীকালকে সেটা পুরনো লাগবে। সো আজকে নতুন লাগবে তো কোনো প্যারা নাই, বুঝো না? আজকে নতুন লাগছে দেখি তোমার কাছে কালকে বা আগামীকালকে পুরাতন লাগবে। সো আজকে অবশ্যই তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? চার্জ দিয়ে ক্লাস করতেছি, ভেরি গুড, ঠিক আছে। এই ধরনের চেষ্টাই হচ্ছে তোমাদের জন্য সার্থক হোক। তবে আমি বলবো যে চার্জ দিয়ে বেশিক্ষণ ক্লাস করার দরকার নেই, যদি হচ্ছে 10-15% হয়ে যায় খুলে আবার ক্লাস করো, ওকে। এই আলজিব্বা বলছে কে? আলজিব্বা কে বলছে? তাকে হচ্ছে ধরো, আমার পক্ষ থেকে তাকে ধরো। এটা হচ্ছে ভোকাল কর্ড, ঠিক আছে, স্বররজ্জু। এই যে কর্ডটা দেখেই তোমার বোঝা উচিত, ঠিক আছে, এটা হচ্ছে স্বররজ্জু, ঠিক আছে। আমাদের কোনো কিছু রজ্জুর কারণেই তো হচ্ছে এটাই হচ্ছে, ঠিক আছে, দুইটা টান টান রজ্জু বা হচ্ছে রজ্জু বলতে কি, দুইটা টান টান তন্তু বা হচ্ছে রশি। সো এটার মধ্যে ওই যে গিটার দেখো না, গিটারের মধ্যে কি হয়, দুইটা তোমার হচ্ছে এরকম টান টান রজ্জু থাকে, এটার মধ্যে সাউন্ড করা হয়, এই কারণে হচ্ছে কি হচ্ছে, শব্দ হচ্ছে। সো ভোকাল কর্ড হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের ষড়যন্ত্রে দুই ধরনের দুটি কি থাকে, দুই ধরনের দুটি পেশিকে বলা হচ্ছে ভোকাল কর্ড। আর আলজিব্বা কোনটা? আলজিব্বা হচ্ছে আমাদের উপরের তালু, আমাদের উপরের তালুর পেছনে যে একটা তোমার হচ্ছে কি বলা যেতে পারে, একটা মানে কোমল তালুর পেছনে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে আলজিব্বা, যেটা আমাদের খাদ্যকে পেছন দিকে আসতে বাধা দেয়। তাহলে আলজিব্বা বা উপজিব্বা, উপজিব্বা হচ্ছে আমাদের শ্বাসনালীকে ব্লক করে রাখে যখন আমরা খাবার খাই। তো এই দুজনের সাথে এর কোনো সম্পর্কই নেই। জাস্ট হচ্ছে মনে রাখবা ভোকাল কর্ড বা স্বররজ্জু হচ্ছে সেই জিনিস যেটার কারণে আমরা ষড়যন্ত্রে দুই ধরনের দুইটা পেশিকে ব্যবহার করে শব্দ তৈরি করতে পারি, ঠিক আছে। আলজিব্বা বা উপজিব্বার সাথে তো এটার কোনো কানেকশনই নাই, আর অ্যালভিওলাসের সাথে তো থাকবেই না। আচ্ছা, এবার দেখো পরিবেশের সাথে উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অঙ্গ দুটির নাম কি? অর্থাৎ আমাদের উদ্ভিদ পরিবেশের সাথে কোন দুটি অঙ্গের মাধ্যমে আমাদের কি করা হয়, গ্যাসীয় বিনিময় ঘটায়? সো এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। এবং আচ্ছা, মুসলিম আক্তার ওর আম্মু কিন্তু হচ্ছে নার্স, যে কারণে হচ্ছে সে বেশিরভাগ উত্তর জানে এবং খুব ইজিলি সে বলে দিচ্ছে। বাহ, এটা তো খুব মজার একটা বিষয় হলো, ঠিক আছে। কোনটা বুঝতে পারোনি আমাকে একটু বলো। এটার কথা বলছো হয়তো যে আমাদের যে ষড়যন্ত্র আছে, হ্যাঁ, আমাদের যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বা হচ্ছে আমাদের যে ল্যারিংস, হ্যাঁ, ষড়যন্ত্র বা হচ্ছে আমাদের যে ল্যারিংস আছে, সেই ল্যারিংসের মধ্যে আমাদের হচ্ছে দুইটা ভোকাল কর্ড বা হচ্ছে দুইটা স্বররজ্জু থাকে। কি থাকে? স্বররজ্জু থাকে। সো এই স্বররজ্জুর মধ্যে যখন আমরা কথা বলি তখন এখানে একটা কম্পনের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? কম্পনের সৃষ্টি হয়। সো সেই কম্পনের সৃষ্টি হয়। সো সেই কম্পনের কারণেই মূলত আমরা কোনো একটা শব্দের সাউন্ড পাই, ঠিক আছে। অর্থাৎ আমি এখন কথা বলছি, আমার ভোকাল কর্ডগুলো কি করছে, ভোকাল কর্ডগুলো হচ্ছে এখানে কম্পিত হচ্ছে, কম্পিত হওয়ার কারণে আমার একটা নির্দিষ্ট সাউন্ড বের হচ্ছে, এই আর কি, ঠিক আছে। অনুজীব শেষ দুলা ভাই, ঠিক আছে। তুমি তাহলে হচ্ছে পরের কাজ করো, আমার সাথে আমার শালা আবার যুক্ত হয়ে গিয়েছে, ওকে একটা কাজ দেওয়া হয়েছে, তোমাদের জন্যই কাজটা দেওয়া হয়েছে। সো
সেই কাজটা সে করতেছে এবং আমাকে এখানে জানিয়ে দিল যে তার অনুজীব অধ্যায়টা শেষ। ভেরি গুড। ওকে, সো পরের প্রশ্ন চলে আসো, বলো। ধন্যবাদ আনিকা। বলো যে আমাদের পরিবেশের সাথে উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অঙ্গ দুটির নাম। আমরা যদি প্রাণীর ক্ষেত্রে বলি, ঠিক আছে, প্রাণী বলতে মানুষের ক্ষেত্রে বলি, প্রাণী বা হচ্ছে মানুষের ক্ষেত্রে বলি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফুসফুস। মানে ফুসফুস এই অঙ্গের মাধ্যমে আমরা মূলত আমাদের গ্যাসীয় পরিবহন বা হচ্ছে গ্যাসীয় বিনিময় ঘটাই। তাহলে আমাদের উদ্ভিদের কোনটা হবে বলো? উদ্ভিদের কোনটা হবে? উদ্ভিদের কোনটা হবে বলো? বর্ধিষ্ণু অঞ্চল, পাতা। বর্ধিষ্ণু অঞ্চল কেন হচ্ছে আমাদের বিনিময় করবে? অবশ্যই না। তোমরা অনেকগুলোর অর্থ জানো না, ঠিক আছে, অনেকগুলোর অর্থ এখন পর্যন্ত হয়তো তোমরা বুঝতে পারোনি, এর জন্য তোমাদেরকে আরো বেশি 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 করে পড়তে হবে। আমি যখন হচ্ছে আমি বা তোমাদের রাফসান ভাইয়া তোমাদের যখন হচ্ছে এই অংশটা পড়িয়েছে, মানে আমাদের জীবে পরিবহন অধ্যায়টা পড়িয়েছে, ঠিক আছে, জীবে পরিবহন একটা টপিক আছে আমাদের, তখন নিশ্চয়ই তোমাদেরকে বলছে যে এস্টোমাটা, ঠিক আছে, বা আমি বলেছি যে এস্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র। হ্যাঁ, এস্টোমাটা মানে কি? পত্র রন্ধ্র। আর এই যে লেন্টিসেল, এই লেন্টিসেল মানে হচ্ছে কাণ্ডের মানে কাণ্ডের একটা অংশ, যেটা হচ্ছে কাণ্ডের বলা যায় যে ফাটল, ঠিক আছে। সো এই যে দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস, ঠিক আছে, এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা হচ্ছে বিনিময় ঘটাই। তুমি যদি বলো যে কাণ্ডের বাকল এবং মূল, মূলের মাধ্যমে তো গ্যাসের বিনিময় সম্ভব, বলো। মূলের মাধ্যমে তো গ্যাসের বিনিময় সম্ভব না, গ্যাস থাকে পরিবেশে, ঠিক না, মূল থাকে মাটিতে, তো এটা তো সম্ভব না। আবার মূল ও মূলরোম একই কথা, কাছাকাছি জিনিস, এটাও হবে না। বর্ধিষ্ণু অঞ্চল ও পাতা, বর্ধিষ্ণু অঞ্চল এটাও থাকে কোথায়? এটা থাকে আমাদের কাণ্ডেও থাকে, আমাদের মূলেও থাকে, তার মানে এটাও সম্ভব না। সম্ভবকে এস্টোমাটা বা পত্ররন্ধ্র, যার মাধ্যমে আমাদের কি প্রস্বেদনের 90 থেকে 95% হয়ে থাকে, লেন্টিসেল যার মাধ্যমে হচ্ছে বাকি অংশ হয়ে থাকে। সো এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেই জায়গার মধ্য দিয়ে আমাদের কার্বন শ্বসনের সময় কার্বন ডাইঅক্সাইড বের হয়, আবার সালোক সংশ্লেষণের সময় অক্সিজেন বের হয়, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা অনেকেই কিন্তু এই জায়গায় আটকে গিয়েছো। আশা করি এখন থেকে আর এটা ভুল করবা না, ঠিক আছে। জাস্ট তুমি চিন্তা করবা এখানে বলছে কি, বলছে যে গ্যাস বিনিময়কারী অঙ্গ। সো এমন একটা পোর্শন বা এমন একটা উত্তর হবে যেটা আমার বায়ুর সাথে কানেক্টেড। বায়ুর সাথে কানেক্টেড আছে জাস্ট এস্টোমাটা, লেন্টিসেল আর হচ্ছে পাতা, কিন্তু বর্ধিষ্ণু অঞ্চলে এখানে যেহেতু ভুল, এ কারণে এটা সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর কি হয়েছে? এস্টোমাটা এবং লেন্টিসেল। আচ্ছা, এরপরে দেখো কোনটি আলট্রা ফিল্ট্রেট তৈরি করে? কোনটি আলট্রা ফিল্ট্রেট তৈরি করে? এটা হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশন থেকে বা রেচন প্রক্রিয়া থেকে, বর্জ্য বা হচ্ছে রেচন প্রক্রিয়ার একটা প্রশ্ন, এবং আমাদের কোনটা সঠিক উত্তর তোমরা হচ্ছে দ্রুত বলে দাও। ভাইয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, তো সো ভাই হচ্ছে এখন তার একটু কাজে ব্যস্ত আছে, খুব দ্রুতই হচ্ছে আবার তোমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। আজকে বেশি ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, তোমাদেরকে হচ্ছে এই হিসাব করেই হচ্ছে আবার শিওর সাকসেসে, তোমরা যারা শিওর সাকসেসে যুক্ত হবে তারা হচ্ছে পড়বা, এবং যারা হচ্ছে আমাদের সাথে ফার্স্ট টাইমে যুক্ত আছে তাদের তো আরও অনেক ক্লাস আছে, সেখানে অবশ্যই খুব সুন্দর করে বোঝানো হবে, ঠিক আছে। এটা হয়তো বা কেউ ভুল করেনি, কারণ আমরা সবাই জানি যে গ্লোমেরুলাস হচ্ছে ছাকনির মতো কাজ করে। গ্লোমেরুলাস কি করে? ছাকনির মতো কাজ করে, ঠিক আছে। সো এই ছাকনির মতো কাজ করা যেই বস্তুটা আছে, সো এই গ্লোমেরুলাস, সো এই গ্লোমেরুলাস কি করে? ছাকনির মতো কাজ করে, ঠিক আছে। সো এই গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করার কারণে আমাদের এই গ্লোমেরুলাস কি করে? আলট্রা ফিল্ট্রেশন তৈরি করে, ঠিক আছে। আলট্রা ফিল্ট্রেট তরল বা হচ্ছে মানে প্রক্রিয়াটাকে বলা হয় আলট্রা ফিল্ট্রেশন, এবং তরলটাকে বলা হয় কি? তরলটাকে বলা হয় হচ্ছে আলট্রা ফিল্ট্রেট। তাহলে এটা কে তৈরি করে? আমাদের গ্লোমেরুলাস তৈরি করে। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসছে যে কিডনি বিকল হলে রক্তে কোন পদার্থটি বৃদ্ধি পাবে? ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি যে বৃক্কের রোগ নির্দেশক। মানে এটার যে সঠিক উত্তরটা সেটা হচ্ছে তোমার এই প্রশ্নটাও হতে পারে যে নিচের কোনটি বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক? দুটার একই উত্তর হবে, ঠিক আছে, দুইটা প্রশ্নের উত্তর একই হবে, ঠিক আছে। হ্যাঁ, সবারই তো যে এক্সট্রা ক্লাস আছে তোমাদেরকে পরবর্তীতে, তোমরা তো হচ্ছে ক্লাসের অভাব পাবা না যারা হচ্ছে ফার্স্ট টাইমার কোর্স, সেকেন্ড টাইমার কোর্সে তোমার হচ্ছে কি বলে যুক্ত আছো, তাদের জন্য তো হচ্ছে অসংখ্য ক্লাস এখনো বাকি আছে, শুধুমাত্র সলভ ক্লাস, তারপরে হচ্ছে ডাউট সলভ ক্লাস, কত ক্লাস বাকি আছে। প্রতিদিন লাইভ ক্লাস আসলে আপাতত আমাদের আগামীকালকে লাইভ ক্লাসের মাধ্যমেই হচ্ছে শেষ হয়ে যাবে। এই ভাই কি বলছে, ভাই কি বলছে?
ভাই এটা হচ্ছে গত বছরের, যেহেতু জাহাঙ্গীরনগর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো খুব থাকে যে কি বলে বিশ্ববিদ্যালয়ের হুডি, সো সেই কারণে আর কি। দুইটাই আছে জাহাঙ্গীরনগরের। আরেকটা আশা করি হচ্ছে ভাই ম্যানেজ করবে। ভাই গত গত পরশু দিন হচ্ছে জাহাঙ্গীরনগরে গিয়েছিল, সো ভাই থাকলে হচ্ছে জাহাঙ্গীরনগরে একটা কন্টেন্ট বানিয়ে ফেলতাম। ভাই আবার আপনাকে দাওয়াত, আপনি তো ঢাবিতে যদিও ভাই আমাদের দাওয়াত দেয় না, বাট ভাইকে আমি আবার জাবিতে দাওয়াত দিলাম, ঠিক আছে। ওকে, সো এটা সঠিক উত্তর কি ক্রিয়েটিনিন, ঠিক আছে। সো ক্রিয়েটিনিন হচ্ছে আমাদের সঠিক উত্তর দুই ক্ষেত্রেই। যদি হচ্ছে বলা হয় বিকল হলে রক্তে কোন পদার্থটি বৃদ্ধি পাবে, এটা সঠিক উত্তরও ক্রিয়েটিনিন। আর বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশকও হচ্ছে কি ক্রিয়েটিনিন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা এরপরে আসো, কোনটি ঈষৎ সচল অস্থিসন্ধি, অর্থাৎ আমাদের কিন্তু বেশ কয়েক প্রকারের অস্থিসন্ধি আছে। সো সেগুলোর মধ্যে কে কে আছে, ঈষৎ সচল, তারপরে হচ্ছে একেবারেই অনর অস্থিসন্ধি, ঠিক আছে। সো এর মধ্যে ঈষৎ সচল কোনটা বলো। ঈষৎ সচল যেটাকে সামান্য পরিমাণে হচ্ছে মানে নরনশীল, ঠিক আছে। আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি, তারপরে হচ্ছে অনর অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি প্রত্যেকটাই পড়েছি। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা। মনে রাখবা বল ও কোটর সন্ধি এটা পাওয়া যায় হচ্ছে আমাদের কাঁধে এবং হাঁটুতে। কবজা সন্ধি পাওয়া যায় কোথায়, কবজা সন্ধি পাওয়া যায় হচ্ছে আমাদের সরি হ্যাঁ এখানেই পাওয়া যায় কবজা সন্ধি। তারপরে হচ্ছে আমাদের করটিকা, করটিকা মানে হচ্ছে আমাদের এই মাথার এই পোর্শনটুকু, অর্থাৎ খুলির অংশটুকু, নাকমুখ না। এবং সর্বশেষ হচ্ছে মেরুদণ্ডের অস্থিসন্ধি, ঠিক আছে। সো করটিকা এবং হচ্ছে মেরুদণ্ডের অস্থিসন্ধি এই দুটার মধ্যে কিন্তু ঝামেলা পাকালে হবে না। করটিকা মানে হচ্ছে মাথা, মাথাকে কে নাড়াতে পারো, তোমার মাথা তুমি নাড়াতে পারো, মানে মাথা তো নাড়াবা, বাট হচ্ছে তোমার এই অস্থিগুলো তুমি নাড়াতে পারো, আমি তো নাড়াতে পারি না, কই দেখি তো, কোথাও যাচ্ছে না, ঠিক জায়গায় অবস্থান করতেছে। তার মানে করটিকা কিন্তু একদম অনর অস্থিসন্ধি, এটাকে তুমি কোনোভাবেই নাড়াতে পারবে না। তুমি যদি একটা ঘুষি টুসি মেরে নাড়াও তাহলে হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু তোমার মেরুদণ্ডকে কিন্তু তুমি এই যে নাড়াতে পারতেছো, ঠিক না। এটা কি মেরুদণ্ড সামান্য নড়াচড়া করানো যায়, ঠিক আছে। তার মানে কি আমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধি হচ্ছে ঈষৎ সচল, মানে সামান্যতম হচ্ছে তোমার এখানে সচল অবস্থায় থাকে, ঠিক আছে। কবজা সন্ধি মানে কি, যে এটা তোমার হচ্ছে এমনভাবে অবস্থান করতেছে যে এটা জাস্ট এরকম তোমার সাইনোভিয়াল অস্থিসন্ধির মতো, মানে এটা ঈষৎ না, সামান্য না, এটা পুরাটাই সচল, ঠিক আছে। বল ও কোটর সন্ধি এই যে আমাদের এটা পুরোটাই সচল, কিন্তু ঈষৎ সচল বলছে মানে সামান্য সচল, সেটা কি মেরুদণ্ডের অস্থিসন্ধি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ। আমরা একটু আগে অস্টিওপোরোসিস দেখেছিলাম, মনে রাখবো অস্টিও মানেই হচ্ছে আমাদের হাড় সংক্রান্ত, ঠিক আছে। অস্টিও মানেই কি আমাদের হাড় বা হাড্ডি সংক্রান্ত, ঠিক আছে, হাড় বা আমাদের বোন সংক্রান্ত, বোনস। বলো তাহলে অস্টিওপোরোসিস বা হচ্ছে আমাদের এই হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়ের ক্ষয় রোগ। সো সেই হাড়ের ক্ষয় রোগ আসলে কোনটির অভাবে হয়ে থাকে, ঠিক আছে। সালফারের অভাবে অবশ্যই হবে না, বাট বাকি তিনটার মধ্যে কোনটা সঠিক উত্তর বলে ফেলো। মেরুদণ্ডের অস্থিসন্ধি, রাইট, ঠিক আছে। তোমাদের যেটা সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে যে তোমরা প্রশ্নটার মানে ক্যাপশন কি বলতেছি, তোমার হচ্ছে অপশনটাকে ওইভাবে বুঝতে পারো না যে অপশনটা আসলে আমার ইসের সাথে রিলেটেড কিনা। যেমন যখন তোমাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস, এখানে আমি এত কথা থাকতে এই হাড় বা বোনসটাই কেন বললাম, কারণ আমরা যখন হাড় বা বোন বা আমাদের এই হাড্ডি বা অস্থি সম্পর্কে কথা বলি তখন সব থেকে বেশি যে কথাটা বলি সেটা হচ্ছে ক্যালসিয়াম নিয়ে, ঠিক না। যে ক্যালসিয়াম খেলে বা ক্যালসিয়াম জনিত খাবার খেলে আমাদের হাড্ডি ভালো থাকবে, মজবুত হবে, বা আমাদের হাড্ডিগুলো তৈরি হচ্ছে ক্যালসিয়াম দিয়ে। সো তার মানে স্বাভাবিকভাবে আমি এটা সঠিক উত্তর ক্যালসিয়াম বুঝতে পারবো। সো এইভাবে তোমার অপশন আর হচ্ছে এই যে তোমার কি বলে এটাকে প্রশ্নের সাথে কানেকশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো, যে কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোন হরমোন, ঠিক আছে। খুব সহজ একটা প্রশ্ন। যখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ভালো লাগলে খারাপ লাগলে মানসিক চাপ আসলে সবই হচ্ছে একজন হচ্ছে আমাদেরকে এখানে সহায়তা করে, বলো কে সে। ক্যালসিয়াম। আমরা হচ্ছে এমডি আরাবির জন্য দোয়া করি যেন হচ্ছে তার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সে যেন হচ্ছে কি বলা যেতে পারে যে সে যেন সেই কষ্ট থেকে দূর পায়, ঠিক আছে। মাথা ব্যথা করে পড়তে পারি না, তোমাকে আমি বলবো যে তুমি খুব দ্রুত হচ্ছে চোখের ডাক্তার দেখাও, যাতে করে হচ্ছে তোমার জিনিসটা সহজ হয়, ঠিক আছে। চোখের ডাক্তার দেখালেই তোমাকে চশমা দিবে এবং চশমার মাধ্যমে তুমি আমার সাথে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে।
ভুল হলেই ভালো, ভুল হলেই ভালো, কারণ এটা তুমি সারা জীবনের জন্য শিখে যাবা, ঠিক আছে? সো ভুল হলে যে তুমি পিছিয়ে পড়তেছো এমন কোনো বিষয় না, বুঝতে পেরেছো? সো দয়া করে এটা কেউ ভাববা না, ওকে? অ্যাড্রেনালিন, ঠিক আছে, ভেরি গুড, অ্যাড্রেনালিন। ওকে, সো অ্যাড্রেনালিন আমাদের এরকম বিভিন্ন জরুরি সময়ে কাজে লাগে, এই কারণে এটাকে আমরা অনেক সময় জরুরি হরমোনও বলি বা এমার্জেন্সি হরমোনও বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো যে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? এটা যারা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলেরা এটা ভালো পারবে, দেখি ছেলেরা এটা কেউ ভুল করে কিনা। ঠিক আছে, ঠিক আছে, যে থাইরয়েড গ্রন্থি ছেলেরা কেউ ভুল করে কিনা, থাইরয়েড গ্রন্থির সাথে কানেকশন আছে হচ্ছে আমাদের ছেলেদের, ঠিক আছে, একটু বলো। এই যকৃৎ নিজেই তো একটা গ্রন্থি, আমি এর জন্যই বলছি যে তোমাকে প্রথমে ধারণা করতে হবে যে এটা আসলে ঠিক কি জিজ্ঞেস করেছে, ঠিক আছে, এইটা ঠিক কি জিজ্ঞেস করেছে এবং আমার অপশনটা আসলে এটার সাথে কতটা রিলেভেন্ট। তো তোমাকে যখন বলা হচ্ছে গ্রন্থি, তুমি তো বুঝতেই পারছো যে এটা গ্রন্থি কোনো উত্তর হবে না। তো যকৃৎ নিজেই তো একটা গ্রন্থি, তাও দেহের সব থেকে বড় গ্রন্থি, তার মানে এখানে হওয়া কোনোভাবেই সম্ভব না, গ্রন্থির মধ্যে গ্রন্থি তো হওয়া সম্ভব না, ঠিক আছে? আমি আরো সহজ করে দিই, থাইরয়েড গ্রন্থি দেখতে হচ্ছে প্রজাপতির মতো, এটা দেখতে কিসের মতো? প্রজাপতির মতো, প্রজাপতি শেপড। বলো। ট্রাকিয়া, রাইট, আমাদের ট্রাকিয়া বা আমাদের ল্যারিংসের মধ্যে বেশ কয়েকটা, আমাদের ট্রাকিয়া মূলত হচ্ছে বেশ কয়েকটা তরুণাস্থির সমন্বয়ে গঠিত, এর মধ্যে একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং এটাই সব থেকে বড় গ্রন্থি, এবং এটা ছেলেদের ক্ষেত্রে কি হিসাবে দেখা যায়? অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে, এখানে যে আমাদের অ্যাডামস অ্যাপেলটা আছে, সেই অ্যাডামস অ্যাপেলটা মূলত কি আমাদের এই ল্যারিংস বা ট্রাকিয়াতে অবস্থান করে, এবং তার মানে কি আমাদের থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? ট্রাকিয়াতে বা হচ্ছে আমাদের শ্বাসনালীতে, ঠিক আছে? ব্রিক, বৃক্কে কেন থাইরয়েড গ্রন্থি থাকবে? বৃক্কের সাথে তো এর কোনো সম্পর্কই নেই। তুমি জাস্ট সহজ ভাষায় মনে রাখো, ট্রাকিয়া হচ্ছে আমাদের বেশ কয়েক খণ্ড আমাদের গ্রন্থি দ্বারা তৈরি, এর মধ্যে একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, যেটা সব থেকে বড়, ওকে? আচ্ছা, এরপরে আসো, প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি? ধরো আমি হচ্ছে আমার, তুমি হচ্ছে নাকের মধ্যে হালকা কিছু একটা দিয়েছো বা কোনো কারণে আমার হাঁচি আসলো, এই হাঁচি একটা প্রতিবর্তী ক্রিয়া, অথবা আমি হচ্ছে বমি করলাম, আমি হচ্ছে খারাপ খাবার খাওয়ার কারণে বা হচ্ছে বাসি খাবার কারণে আমি বমি করলাম, এটা একটা প্রতিবর্তী ক্রিয়া, অথবা আমি কাশি দিলাম, এটা একটা প্রতিবর্তী ক্রিয়া। সো এই প্রতিবর্তী ক্রিয়াটা আসলে নিয়ন্ত্রণ করে কে? এটা কি মস্তিষ্ক করে, নাকি হরমোন করে, সুষুম্না কাণ্ড করে, নাকি হচ্ছে নিউরন করে? বলে ফেলো। সব ভুল হয়ে যাচ্ছে কেন? কোনো সমস্যা নাই, তোমার পরীক্ষার হলে দেখবা যে এই ধরনের প্রশ্নই আসবে, এবং আমরা তো তোমার সাথে আছি, ঠিক না? আমরা যেহেতু তোমার সাথে আছি, তার মানে হচ্ছে তুমি এটা মানে ভুল করার কোনো সুযোগ নাই। বাট হচ্ছে তুমি যদি একটু সাবধানে থাকো, তাহলে হচ্ছে তোমরা পারবা, ঠিক আছে? লাগলে ভারী বাউন্ডারি, আচ্ছা। ওকে, তো প্রতিবর্তী ক্রিয়ার আরেকটা ভালো উদাহরণ কি বলতো, যে ধরো তুমি কোনো কারণে তোমার হাতে সুই ফুটলো, হ্যাঁ, তোমার হাতে সুই ফুটলো, তো তুমি কি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে হয় যে না মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাইছে, আমার ব্যথা লাগছে, লাগার পরে আমি হচ্ছে আস্তে আস্তে করে সরালাম, এরকম কিন্তু হয় না। তোমার ব্যথা লাগছে, তুমি সাথে সাথে সরাই ফেলছো, তার মানে মস্তিষ্ক পর্যন্ত তোমার জিনিসটা যায় না, তার আগেই তুমি হচ্ছে এখানে রেসপন্স করো। সো এই যে রেসপন্সটা তুমি করলা, এটা কিন্তু মস্তিষ্ক থেকে করতেছো না, এটা তুমি হরমোন দিয়েও করতেছো না, এটা তুমি নিউরন দিয়েও করতেছো না, এটা তুমি করতেছো সুষুম্না কাণ্ড দিয়ে, ঠিক আছে? কি দিয়ে? আমাদের এখানে থাকা সুষুম্না কাণ্ড দিয়ে, যেই সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের সমগ্র শরীরে বিস্তৃত। তাহলে আমাদের প্রতিবর্তী ক্রিয়া বা কোনো একটা কিছু রিফ্লেক্স, প্রতিবর্তী মানে কি? রিফ্লেক্স, তো সেই রিফ্লেক্সটা কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? আমাদের সুষুম্না কাণ্ডের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো যে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? আমাদের মানব মস্তিষ্কের তিনটা যে পোর্শন আছে, আমাদের অগ্র মস্তিষ্ক বা আমাদের গুরু মস্তিষ্ক, তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তো এর মধ্যে আমাদের সবচেয়ে বড় অংশ কোনটি? বলে ফেলো। কালকে কয়টায় পরীক্ষা হবে? কালকে ইনশাল্লাহ আমাদের রাত 10টায় পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? বেশিরভাগ পারি না, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমাদের শিওর সাকসেস কোর্স আছে, শিওর সাকসেস কোর্সে ভর্তি হলে তোমার জন্য আমাদের যে এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচ আছে, এরপর আর লাগে বলো, এক্সাম ব্যাচের মধ্যে এগুলো তোমরা ব্যাখ্যা সহকারে বলতে পারবা, ঠিক আছে? বিগ মানে বড়, গান মানে বন্দুক, বিজ্ঞান মানে কি? বড় বন্দুক, হ্যাঁ, বড় বন্দুকই তোমার দিকে অগ্রসর হয়ে আসবে যদি তুমি হচ্ছে ভুল করো, ঠিক আছে? সেরিব্রাম,
সেরিব্রাম, রাইট, এটা সবাই পারে, এটা নিয়ে আসলে সমস্যা নেই, আমাদের গুরু মস্তিষ্ক বা হচ্ছে আমাদের সেরিব্রাম। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো। অমরার কাজ দেহের কোন অঙ্গটির কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? ঠিক আছে, অমরার কাজ দেহের কোন অঙ্গটির কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? আমি যদি তোমাকে বলি যে অমরা, এই অমরা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার ভ্রূণ থেকে আমার যত প্রকার বর্জ্য আছে, ঠিক আছে, ভ্রূণ থেকে যত প্রকার বর্জ্য আছে সেই বর্জ্য মায়ের শরীরে যায়। ঠিক আছে, ভ্রূণ থেকে যত প্রকার বর্জ্য আছে সেটা মায়ের শরীরে প্রবেশ করে বা হচ্ছে মায়ের শরীরে যায়। সো এই বিষয়টাকে কি বলা হচ্ছে? এই বিষয়টা আসলে কার সাথে তোমার হচ্ছে তুলনা করা যেতে পারে বলো? এটা কার সাথে তুলনা করা যেতে পারে বলো? ঠিক আছে, আমাদের মায়ের শরীর কি করে? মায়ের শরীর থেকে ভ্রূণে যাবতীয় পুষ্টি বলো বা হচ্ছে যা কিছু আছে সব কিছু হচ্ছে মায়ের শরীর থেকে ভ্রূণে যায়। কিন্তু আমার যে বর্জ্যটা আছে সেই বর্জ্যটা ভ্রূণ থেকে মায়ের শরীরে কে দিয়ে দেয়? আমাদের এই অমরা। তাহলে আমাদের বৃক্ক কি করে? বৃক্ক সেম কাজটা করে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের বৃক্ক। ওকে, পরবর্তী প্রশ্ন। পতঙ্গ পরাগী ফুল কোনটি? তোমরা হয়তোবা জানো যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে আমাদের এরকম একটা প্রশ্ন আসছে যে পরপরাগায়ন কোনটার মাধ্যমে সংঘটিত হয় বা কোন তোমার হচ্ছে ফুলটা হচ্ছে পরপরাগায়ন ঘটায়। ঠিক আছে, সো ওইটার উত্তর ভিন্ন, বাট হচ্ছে এখন বলো যে পতঙ্গ পরাগী অর্থাৎ কোন ফুলটা পতঙ্গ ব্যবহার করে তার পরাগায়ন ঘটায়? কোন ফুলটা পতঙ্গ ব্যবহার করে? ঠিক আছে, সেটা হতে পারে ঘাসফড়িং, সেটা হতে পারে মৌমাছি, কিংবা সেটা হতে পারে প্রজাপতি। ঠিক আছে, কোনটা? জবা। রিয়া হালদার উত্তর করে দিয়েছে জবা। তাহলে পতঙ্গ পরাগী ফুল কোনটা? সঠিক উত্তর হচ্ছে কি? আমাদের জবা। ঠিক আছে, এখন শুধুমাত্র জবা পড়লেই হবে না, মনে রাখতে হবে এটা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। আচ্ছা, এরপর দেখো, সাইটোসিন এবং থায়ামিনকে কি বলা হয়? সাইটোসিন এবং থায়ামিনকে কি বলা হয়? ওকে, বলো। এটা কোষ হচ্ছে কোষের গঠন বা হচ্ছে কোষ অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে যে সাইটোসিন এবং থায়ামিনকে কি বলা হয়। আজকে জিএস এর অবস্থা খুব খারাপ। আজকের জিএসটাই মূলত তোমার মূল জিএস, এবং আমি তো তোমাকে প্রমাণ সহকারে দেখালামই যে এটা হচ্ছে তোমার প্রশ্নের ধরন বা প্রশ্ন কিরকম হতে পারে। বিগত আগের ক্লাসে তোমাকে আমি দেখিয়েছি প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, তার সাথে রিলেভেন্ট কিছু প্রশ্ন। আজকে তোমাকে সরাসরি প্রশ্ন এবছর কিরকম হতে পারে সেটাই তোমাকে হচ্ছে দেখানো হয়েছে। ঠিক আছে, সো এটার কারণে তুমি যদি হচ্ছে মন খারাপ করো তুমি অনেক পিছিয়ে যাবা। তুমি যদি এটাকে শক্ত করে ধরে যে না আমাকে পারতে হবে, যেমন সবাই হচ্ছে ইতিমধ্যে পেরে গিয়েছে যে আমাদের সাইটোসিন এবং থায়ামিন হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, এরা দুজন কি? এরা দুজন হচ্ছে পাইরিমিডিন। এটা মুখস্থ করার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না, তুমি জাস্ট হচ্ছে কয়েকবার পড়লেই পারবা যে অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন আর আমাদের সাইটোসিন থায়ামিন হচ্ছে পাইরিমিডিন। শেষ, তোমার এটার জন্য এত প্রেশার দেওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, এরপর দেখো, ডিএনএতে হাইব্রিডাইজ করা হয় কিসের মাধ্যমে? ঠিক আছে, এটা অনেকেই পারবা না, বাট আমি বলি যে আমাদের ডিএনএটাকে যখন আমরা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বা হচ্ছে ডিএনএর ওই যে হয় না যে আমরা ডিএনএ টেস্ট করি, সো সেই ডিএনএ টেস্টের জন্য আমাদের ডিএনএটাকে হাইব্রিডাইজড করতে হয়, এবং সেই হাইব্রিডাইজড করা হয় কিসের মাধ্যমে? দেখা যাক এটা অনেকে পারে কিনা। ঠিক আছে, এটা যারা হচ্ছে বইটা খুব ভালো করে পড়েছো তাদের জন্য অনেক সহজ। ঠিক আছে, সো এটার প্রক্রিয়াটা আমাদের প্রয়োজন নাই, বাট মনে রাখতে হবে যে আমাদের ডিএনএ হাইব্রিডাইজড করা হয় ডিএনএ প্রোবের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিএনএ প্রোবের মাধ্যমে। ঠিক আছে, না না, প্রশ্ন এটা আমি তোমাকে বলি এটা হচ্ছে একদম সিম্পল ওয়ান লাইন, মানে ওয়ান ওয়ার্ড প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য বের করে রাখছি। ঠিক আছে, যেন তোমরা হচ্ছে বেশি করে উত্তর করতে পারো। কিন্তু এটাতেও যদি তোমার হচ্ছে কোনো সমস্যা থাকে বা তুমি যদি হচ্ছে না পারো, সেটা কিন্তু তোমার জন্য কি করতে হবে? তোমার জন্য হচ্ছে অনেক বেশি ল্যাকিংস হিসাবে তুমি ধরে নিবা। ঠিক আছে, এটা তুমি বই খুললেই দেখবা যে এই প্রশ্ন একদম তোমার সামনে কি হচ্ছে, তোমার জল জল করছে। ঠিক না? সো এটা নিয়ে তুমি যদি ভুল করো বা এটা যদি তোমার ভুল হয়, তার মানে বুঝতে হবে যে তোমার ইফোর্ট আরও বাড়াতে হবে। ঠিক আছে, ওকে, তোমার এখানে তুমি যে একদম সঠিক উত্তর দিবা সেটা দেখে আমি তুমি যে খুব খুশি হব এটার জন্য কিন্তু এটা না। এটার কাজটাই হচ্ছে যে তুমি যেন ভুল করলে সেটার উত্তর আমাকে বুঝাতে পারো যে না আসলে আমার এটা ভুল হয়েছে, আমি পরবর্তী ক্লাসে বা আমার মূল পরীক্ষায় আমি এটা শুধরে নিব। ঠিক আছে, আচ্ছা, একটি শৈবাল এবং একটি ছত্রাক সহাবস্থান করে কি গঠন করে? অর্থাৎ এটা যখন সিমবায়োসিস ঘটায়, ঠিক আছে, সিমবায়োসিস সম্পর্কে আমরা সবাই জানি। ঠিক আছে, সিমবায়োসিস বা হচ্ছে মিথজীবী অবস্থানে থাকে, সেই মিথজীবী অবস্থানে এরা দুজন মিলে কি গঠন করে? আমি তোমাদেরকে বলে দিতে চাই যে সেই উদ্ভিদটা মূলত একটা সার্বজনীন উদ্ভিদ। কি উদ্ভিদ?
সার্বজনীন উদ্ভিদ। ঠিক আছে, এটার যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে সার্বজনীন উদ্ভিদ, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় দেখা যায়। ওকে, পৃথিবীর সব জায়গায় হচ্ছে সেটাকে দেখা যায়। এখন বলো, আজকে তোমার এখানে কোনো পড়া তোমার হচ্ছে নিজে কতটা পড়ছো সেটারই একটা এভালুয়েশন ঘটতেছে। তুমি যদি না পারো সেটা তোমার জন্য বড় একটা ল্যাকিংস, সেই ল্যাকিংসগুলোকে আস্তে আস্তে করে শুধরে ফেলো। ঠিক আছে, রাইট। তোমার এখানে আমি তোমাকে যদি হতাশ করে ফেলি কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে কনসেপ্ট ক্লাসে খুব ভালো করে বুঝাই দিচ্ছি, ঠিক না? সো তুমি এখন তোমার যে মানে বলা যায় ল্যাকিংস বা তোমার যে দুর্বলতা আছে সেটাকে তুমি আইডেন্টিফাই করো, এরপরে তুমি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করো। ওকে, এই যে দেখো যে অ্যান্ডোস্পোর উত্তর দিয়েছো, অ্যান্ডোস্পোরের সাথে এটার কোনো রিলেশনই নাই, কেননা এটা তো স্পোর। স্পোর মানে কি? স্পোর মানে হচ্ছে যেটা তোমার কোনো কিছু তৈরি করবে, নতুন করে তৈরি করবে। অ্যান্ডোস্পোর মানে হচ্ছে তোমার অভ্যন্তরীণ স্পোর বা অন্তঃশস্য, শস্য, মানে এটা সহজ করে বললে এটা হচ্ছে শস্য আর কি। সো এই শস্যটা তো তোমার এটার সাথে কোনো সম্পর্ক নাই। তুমি কোরাল যদি বলো, কোরাল কি? কোরাল হচ্ছে আমাদের সমুদ্রে থাকে, তো শৈবাল ছত্রাক তো আর সমুদ্রে থাকে না। আবার মশ, মশ তো তখন বলছি যে মশ কি? মশ হচ্ছে আমার ব্রায়োফাইটা। সো ব্রায়োফাইটা নিজেই একটা ভিন্ন ধরনের উদ্ভিদ। তাহলে বাকি থাকে কে? লাইকেন। সো সঠিক উত্তর কে? লাইকেন। ঠিক আছে, ওকে। এরপরে আসো যে নিচের কোনটি প্রোটোজোয়া। ঠিক আছে, এইটা সবাই পারবা। ঠিক আছে, এইটার মানে এই প্রশ্নটার বৈশিষ্ট্য কি জানো? যে এই প্রশ্নটা যদি হচ্ছে উল্টা করে দেওয়া হয় যে নিচের, ধরো সঠিক উত্তরটা ধরো ভাউচেরিয়া বনক্রাফটি। ঠিক আছে, ওসেরিয়ান, এটা ভাউচেরিয়া। সো ভাউচেরিয়া বনক্রাফটি বলা হলো যে ভাউচেরিয়া বনক্রাফটি কিসের আওতাভুক্ত হবে, তখন তোমরা হচ্ছে কনফিউজড হয়ে যাও। আবার যদি উল্টা করে দেওয়া হয় তখন আবার হচ্ছে এই ঝামেলায় পড়ে যায়। বাট মনে রাখবা যে আমাদের যে ম্যালেরিয়া রোগটা আছে, ম্যালেরিয়া যে রোগটা আছে, সেই ম্যালেরিয়া রোগটা হচ্ছে একটা প্রোটোজোয়াল রোগ। ঠিক আছে, ম্যালেরিয়া রোগটা একটা প্রোটোজোয়াল, ঠিক আছে, প্রোটোজোয়াল রোগ। সো আমাদের এই ম্যালেরিয়া জীবাণুটাই হচ্ছে এখানে সঠিক উত্তর হিসেবে আসবে। বলো, শিওর সাকসেস করছে সবই পাবা, দাগানো বইটই সহ সবই পাবা, সমস্যা নেই। প্লাজমোডিয়াম ভিভেক্স, রাইট, প্লাজমোডিয়াম ভিভেক্স। সেম প্রশ্ন, সেম প্যাটার্নের প্রশ্নই তোমাকে অন্যভাবে দিয়েছিলাম গত ক্লাসেই, মনে আছে কিনা অনেকের? গত ক্লাসে সেম প্রশ্নই, মানে সেম উত্তরের প্রশ্ন দিয়েছিলাম, বাট এখানে প্রশ্ন ছিল ভুল। এবং তুমি যখন জানবা যে ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়াল রোগ, তখন তোমার জন্য এই প্রশ্নের উত্তর করা কোনো বিষয় হবে না। ঠিক আছে, আমরা সম্ভবত আমাদের ক্লাসের সর্বশেষ যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে এসেছি, এবং এটা আমি তোমাদের থেকে জানতে চাইবো যে এটার উত্তরটা কি। ঠিক আছে, ও না, আরেকটা আছে। বলো, এটার উত্তরটা কি? নিচের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? এটার কয়েকটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার জন্য টিপস ট্রিক্স যা কিছুই বলো না কেন সব কিছুই আস্তে আস্তে দিব, বাট তোমরা আমাকে এক বলো যে এটার উত্তরটা কি। কেউ বলছে ক্লস্ট্রিডিয়াম, কেউ বলছে স্ট্রেপ্টোকক্কাস, কেউ বলছে ব্যাসিলাস, কেউ বলছে ক্লস্ট্রিডিয়াম। দেখা যাক শেষ পর্যন্ত কি উত্তর হয়। আমরা মনে রাখবো যে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রং ধারণ ক্ষমতা বেশি, কিন্তু গ্রাম নেগেটিভের কি কম। বাহ, 5কে হয়ে গিয়েছে। ওকে, সো মনে রাখবো আমাদের উত্তর কি? ক্লস্ট্রিডিয়াম বলো, স্ট্রেপ্টোকক্কাস বলো, ব্যাসিলাস বলো, এদের নাম শুনলেই তোমরা হচ্ছে পরবর্তীতে আমি যখন বলবো তখন তোমরা নাম শুনলেই বুঝতে পারবা যে এটা আসলে আমাদের গ্রাম পজিটিভ বোঝাচ্ছে। বাট যখন আমরা নাইজেরিয়া গনোরিয়া বলছি, ঠিক আছে, নাইজেরিয়াগুলো বলছি, তখন সেটা হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ। ঠিক আছে, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ সম্পর্কে আমরা আমাদের বিস্তারিত আলোচনা পরবর্তীতে ইনশাল্লাহ করব। ঠিক আছে, আচ্ছা, সর্বশেষ প্রশ্ন যে কোনটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান নয়? আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন। ঠিক আছে, প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন, বাট এই তিনজনের মধ্যে একজন হচ্ছে আমাদের এটার উদাহরণ নয়। সে কি? সে হচ্ছে ছত্রাকের, সেই লোক হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। সো সে কে?
বলে ফেলো, সে কে? কাইটিন, রাইট। না, আমাদের ইসের বাইরে, যে কোনো কিছুর বাইরে তো অবশ্যই হচ্ছে আমাদের লিপোপ্রোটিন থাকবেই, ঠিক আছে। এছাড়া টেকোইক অ্যাসিড বা মিউকোপ্রোটিন এবং পেপটিডোগ্লাইটনটা হচ্ছে প্রধান, ঠিক আছে। সো কাইটিন হচ্ছে আমাদের সেই লোক যিনি হচ্ছেন ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান। ওকে, সো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, এবং যারা যারা হতাশ হয়েছো এবং আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত নাই, যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছো কিন্তু হতাশ হয়েছো, তাদের জন্য হচ্ছে কোনো বিষয় না, কারণ হচ্ছে তোমাদেরকে ওই হতাশার জায়গা থেকে বের করে আনার দায়িত্ব তো আমাদের কাছে আছেই। বাট যারা এখন পর্যন্ত আমাদের কাছে দায়িত্ব দেও নাই তোমাদের, তাদের জন্য কিন্তু হচ্ছে আমরা আমাদের এই শিওর সাকসেস কোর্স, যেখানে তুমি শুধুমাত্র বই তো ফ্রি পাচ্ছই, তার সাথে এক্সাম ব্যাচ, 30 ডেজ কোর্স, সব কিছু ফ্রি পাচ্ছ, ঠিক আছে। সো আশা করি তোমরা প্রত্যেকেই হচ্ছে আমাদের সাথে যুক্ত হবে এবং তোমাদের উপরে যে হতাশাটা নির্ভর মানে ভর কি বলা যেতে পারে, হতাশা হয়েছে, সেই হতাশা তোমরা হচ্ছে পার করে আসবে। সো তোমাদের সবাইকে হচ্ছে বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং সবাই হচ্ছে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমাদের আগামীকাল যেই শিহাব ভাইয়ের ক্লাস আছে সেই শিহাব ভাইয়ের ক্লাসে যুক্ত হও, ঠিক আছে। এবং ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।